আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের গাইডের উপরে চমৎকার সুন্দর একটা ভিডিও করে দিতে চাই, যে ভিডিওটা গাইডের জগতে সব থেকে মাস্টারিং ভিডিও বুঝেন, অর্থাৎ আপনাকে মাস্টার মাইন্ড বানায় ফেলবে। এবং গত 50 বছর ধরে গাইডের জগতে যত কিছু আলোর বাইরে ছিল, যত কিছু আপনার না জানা ছিল, ইভেন 10টা বছর গাইডের ব্যবসা করে, 20টা বছর গাইডের ব্যবসা করে এখনও আপনি আপনার এলাকায় রাস্তার পাশে লুঙ্গি পরে, ছেঁড়া স্যান্ডেল পরে ঘুরে বেড়ান, মুখ দিয়ে অনেক পটর পটর করেন, হ্যান জানি ত্যান জানি, খাতুনগঞ্জ সদরঘাট অমুক জায়গা অমুক ব্যবসায়ীকে চিনি, তার কার্ড আমার কাছে আছে, হ্যান আছে ত্যান আছে, তারপরে এই মার্কার মাল ভালো, ওই মার্কার মাল ভালো, এরকম লেকচার দিতে দিতে মুখে থুতু নিয়ে আসেন। বেসিক্যালি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি এখনো রাস্তার ভিখারি। আর আপনার এই চমৎকার সুন্দর অভিজ্ঞতা, তারপরে জ্ঞান, বুদ্ধি, এগুলো শুনে যারা নতুন ব্যবসায় নামে তারাও দিন শেষে ভিখারি হবেই, অথবা থাকবেই। কারণ আপনার কথাগুলো এত মজার, উপস্থাপনগুলো এত মজার, যে মজাটা আসলে বাঁশ মারার জন্য। যেমন দেখবেন টিভি চ্যানেলগুলোতে স্টার জলসা, স্টার প্লাস, এগুলাতে ওই যে পারিবারিক দ্বন্দ্বের যে ভিডিওগুলো হতো, এগুলো এত সুন্দর করে মিউজিক টিউজিক দিয়ে সাজায় গোছায়, তারপর এত সুন্দর করে দেখানো হতো যে দেশের, অন্তত বাংলাদেশের 80% মহিলা কুমকুম অমুক তমুক কী কী যেন নাম ছিল, ভুলে গেছি। ছোটোবেলায় মানে দেখতো, শুনতাম। আমি তো জীবনে টিভির সামনে খুব কম বসি, তো দেখতাম যে বাসার বোন দেখতো, মা দেখতো, চাচিরা দেখতো, খালারা দেখতো, এগুলো নিয়ে তারা তারা গল্পও করতো। তো দিন শেষে কী হতো জানেন? দিন শেষে নষ্টামি তৈরি হতো, শয়তানি তৈরি হতো, সংসার এবং সম্পর্ক ধ্বংসের খেলা তৈরি হতো, কিছু সৃষ্টি হইতো না। ধ্বংস হওয়া জিনিস আবার সৃষ্টি হতো না, জোড়া লাগতো না। তাহলে যা আপনাকে ধ্বংস করবে সেটাই আপনার বেশি মনোমুগ্ধকর। আর এটাই যখন মানুষ টের না পায়, তখনই সে ভুল ত্রুটিগুলো করে ফেলে, যার কারণে অপরাধ, ক্ষয়ক্ষতি, ধ্বংস এগুলো হয়। তো আমাদের অফিসেও দেখলাম নতুন অনেক ভাই বোন চাকরি করতে আসছে। তো এখন বাইরে থেকে অনেক কাস্টমার বলে যে ভাই, এখানে চাকরি করে কয় টাকা পান? ভাই, আপনি এখনই যদি গাইডের ব্যবসায় নেমে যান, আপনি তো 1 মাসে যা বেতন পান তার 3 গুণ কামাই করতে পারবেন। তো এগুলো শুনলে দেখা যায় নতুনদের মধ্যেও অনেকে, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, অনেকে দেখা যায় টাকার নেশা খুব খারাপ নেশা, টাকার নেশা, নারীর নেশা, এগুলো খুব খারাপ নেশা। তো এই নেশায় পড়ে যে দেখা যায় কোম্পানিতে বসেই অপরাধ করা শুরু করে দেয়। তো আমাদের দেখা যায় তাদের আনফর্চুনেটলি সরি বলা অথবা ধন্যবাদ বলে বিদায় দেওয়া ছাড়া কিছু করার থাকে না। কারণ খানস গ্লোবাল এমন একটা কোম্পানি যেখানে আপনি অপরাধ করলেও আপনার পরিপূর্ণ পাওনাটা পরিশোধ করে আপনাকে ধন্যবাদ জানায় বিদায় দেওয়া হয়। অন্য কোনো কোম্পানিতে যদি কোনো অপরাধ করেন অথবা কোম্পানির ক্ষতি হবে এরকম কোনো কাজ করেন, তাহলে সেখানে যেভাবে কলিজার পরে পাড়ায় ধরা হয়, যতভাবে ফাঁসায় দেওয়া হয়, যতভাবে ড্যামারেজ টানা হয়, খানস গ্লোবাল কখনো বাইরের মানুষ ক্ষতি করে নাই, সবসময় ঘরের মানুষের থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এগুলো হয়েছেই অতিরিক্ত প্রলোভন। খানস গ্লোবালে কাজ শিখতে এসে 1 মাসের মধ্যে যদি কারো মনে হয় যে সব শিখে ফেলছি আর 1,000 10,000 কাস্টমার পাইছি 1 মাসে, এইগুলো ধরেই মাল বেচতে পারলে তো কোটিপতি, তাহলে ভুল। আর এই ভুলগুলো যারা করে, যেমন আমাদের কোম্পানিতে একজন সিনিয়র অফিসার হিসেবে অফিসে প্যান্ট শার্ট টাই পরে চাকরি করত, গত 5-7 দিন আগে তাকে একটা, নাম উচ্চারণ করতেছি না, একটা পরিবহন গাড়ির সুপারভাইজার হিসেবে দেখা গেছে। তা এর থেকে লজ্জার কি আছে? একটা কোম্পানিতে সিনিয়র অফিসার হিসেবে এত মানুষের সম্মানের পাত্র হয়েছিলেন, কোম্পানিতে বসে দুর্নীতি করছেন, কোম্পানির কাজ ভাগায় অন্য কোম্পানিকে দিছেন, যে কোম্পানিতে দিছেন সেই কোম্পানির মালিক আবার আমার বন্ধু, আমাকে ফোন দিছে। আপনাদের বোঝা উচিত যে
জুবায়েদ ভাই এত সিম্পল জিনিস না, আর এত সহজে সবাইকে সব কিছু মুক্ত করে দেয় না। আর জুবায়েদ ভাই যখন কাউকে দেয়া শুরু করে তখন নিজের কলিজার মধ্যে কিছু রাখে না, একদম মন খুলে ভালোবেসে দিতে থাকে, শুধুমাত্র ফার্স্টে একটু বাজায় দেখে। এবং খানস গ্লোবাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনাকে অপরাধ করার প্রচুর সুযোগ দেওয়া হয়। যেমন আমি যখন বিয়ে করেছি তখন আমার আমার বাবারও সেম ঘটনা ছিল, যে পকেটে টাকা রাখা থেকে শুরু করে এখানে ওখানে এটা ওটা ছড়ায় ছিটায় রাখা, যে বাইরের থেকে একটা মেয়ে আসছে একটু বাজায় দেখি, বাজায় দেখি সে কতটা আস্থা করার মতো। তো আমার বাবা যখন বাজায় দেখলো যে না, আমার মা ভালো নারী, উল্টে মা তাকে বকাঝকা দেয়, যাই তোমার এই শার্টের মধ্যে এই টাকা থাকে, অমুক জায়গায় এই টাকা থাকে, তোমার কোনো কিছু কোনো ঠিক ঠিকানা নাই, তোমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, অমুক তমুক। তখন বাবা মনে মনে মুচকি হাসে আর চিন্তা করে না ঠিক আছে, এর কাছে চাবিটা দেওয়া যায়। তো আমার ঘটনাটাও সেম। আমিও আমার বাবার মতো আমার ওয়াইফকে পর্যন্ত চেক আপ করে দেখছি, এরপর এক সময় তার কাছে ঘরের চাবিটা তুলে দিছি। আবার আমাদের অফিসে কেউ যখন আসে তখন আমি আমার ল্যাপটপ মোবাইল পর্যন্ত দিয়ে দিই, যে দেখি তার কাছে সব ওপেন করে দিয়ে, যে টাকা দিয়ে, নারী দিয়ে, কোনো কিছু দিয়ে তাকে কোম্পানি অথবা আমার সাথে বেইমানি করানো যায় কিনা। তো 10 জন আসছে, 7 জন ঝরে যাবে, 3 জন থাকবে, ওই 3 জনই মাশাল্লাহ তাদের জীবনে উন্নতি করতে পারবে, খানস গ্লোবালেরও কিছু কাজে আসবে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে খানস গ্লোবালের সিস্টেম অথবা নিয়ম। এবং খানস গ্লোবালে মিসগাইড হওয়ার জন্য আমি নিজেই অনেকভাবে টোপ ফেলি, যে দেখি তাকে দিয়ে মিসগাইড করা যায় কি না, আমার সাথে বেইমানি করানো যায় কি না। কারণ আমি শুরুতেই বলে দিই, আমি বেইমান আর বেয়াদবের সাথে দ্বিতীয়বার চলি না। এটা ফার্স্টে বলে এরপরে সব কিছু এত উন্মুক্ত করে দিই যেন সে ভুল করার অথবা ভুল ফাঁদে পা দেয়। আর এই পাটা যে দেয় সে অবশ্যই কোয়ালিফাইড না, তাহলে তাকে সবিনয় ধন্যবাদ বলে জানায় দেওয়া হয়। সো খানস গ্লোবালে যখন যাকে পাবেন না অথবা পার্মানেন্টলি যাকে পাবেন না, বুঝবেন কোনো বড় ধরনের কোনো অপরাধে জড়ায় গেছে অথবা অপরাধ করছে বলে তাকে খানস গ্লোবাল থেকে বিদায় দিয়ে দেওয়া হয়েছে। বাট খানস গ্লোবালের সিমে যাকে পাবেন তার সঙ্গে মন খুলে যোগাযোগ করতে পারেন, কারণ কোম্পানির সিমগুলো যার কাছে থাকবে সে রানিং, নিরাপদ এবং কোম্পানির আপনজন মানুষ। ঠিক আছে। আর যারা চলে যায় তারা যদি ব্যবসা বাণিজ্য শুরু করে এবং আপনাদের কোনো কাস্টমারের সাথে যোগাযোগ করে, তো সেখানে খানস গ্লোবালকে টানবেন না, বরঞ্চ আমরা তাদের জন্য দোয়া করি যেন তাদের আল্লাহ রিজিক রাখে এবং আরও ভালো কিছু করার সুযোগ দেয়। কারণ আমরা কখনো চাই না কারো ক্ষতি করতে এবং কারো দুর্নাম করতে। ইভেন আমার কাছে অনেকে যখন আসেন, ভাই অমুকের কাছ থেকে মাল নিয়েছি, মালটা খারাপ করেছে, সঙ্গে সঙ্গে তাকে ক্লোজ করে দিই। আপনার মাল দেবো না তো? আপনার কাছে কে শুনতে চাইছে কার কাছ থেকে মাল নিয়েছেন, কোথায় ধরা গেছেন তার নাম জানতে চাইছি? তা আজকে যখন আপনি 5 জনের দুর্নাম করছেন, কালকে যে আমার দুর্নাম করবেন না তার গ্যারান্টি কি আছে? আপনার কাছে মাল বিক্রি করবো না, আপনি জান অন্য কোথাও মাল কেনেন। প্রবলেম যে আপনাকে মাল বিক্রি করছে তার না, প্রবলেম আপনার মানসিকতার। আপনি বলতে পারেন কোনো এক জায়গা থেকে মাল কিনছি, মালটা ভাই ভালো পড়ে নাই, একবার কিনছি ভালো পড়ে নাই, 2বার কিনছি ভালো পড়ে নাই, 3বার কিনছি ভালো পড়ে নাই, এই কারণে আপনার কাছে আসছি। ব্যবসা করতে গেলে হার জিত সব জায়গায় আছে। আমরা কি সবসময় জিতি? যে আমরা এত শিক্ষণীয় কথা বলি, এত জ্ঞানী গুণী কত কথাবার্তা বলি, মাঝে মধ্যে মনে হয় যে মুই যে কি হুনুরে। আমরা তো গোড়া ডিম, এখানে ভাবের তো কিছু নাই। কাজ করতে গেলে, বেঁচে থাকতে গেলে একদিন জিতবেন, একদিন হারবেন, এইভাবেই জীবন চলতে থাকবে। সেখানে অপরাধের কিছু নাই। বরঞ্চ আপনার মানসিকতা এইটা নাই যে কোনো ব্যবসায়ী চায় না তার কোনো কাস্টমারকে ধ্বংস করতে। সে যত কাস্টমার বাড়াইতে পারবে তার তত ব্যবসা হবে। সে ইচ্ছাকৃত কখনো একদম ওই অজাত অজাত আছে না, ওই যে একটা ফানের মধ্যে দেখছিলাম যে মা আমাদের বংশের নাম কি, তো বলছে যে তোর বাপের বংশ হচ্ছে অজাত বংশ, হ্যাঁ মানে শয়তান বংশ, দুষ্টামি শয়তানি হিসাব করে। তো এরকম একটা ফান দেখছিলাম। তো কথা হলো যে যার বংশের স্ট্যাটাস নাই, যে অরিজিনাল ধাপ্পাবাজ, ব্যবসায়ী না, যে কখনো সত্যি কথা বলে না, ওই দেখবেন ফেসবুক টেসবুক কত জায়গায় আইডি খুলে, ফেক আইডি খুলে কিয়া পাখি কুত্তর ছবি দিয়ে তুলে, এর সাথে প্রেম করে তো লাভ নাই, এ জায়গায় সংসার হবে না। তো ঘটনা হলো যে একজন ব্যবসায়ীর আচার আচরণ দেখেই বুঝতে পারবেন সে কি ব্যবসায়ী হয়ে টিকে থাকার জন্য যুদ্ধ করতেছে, নাকি সে নতুন করে গজায় উঠছে একজন ব্যবসায়ী।
রাতারাতি ধরো মরো খাও, আর একটুখানি বিপদে পড়লে 10 জায়গাতে বেঁচে কিনে নিয়ে বিদেশ পলায় চলে যাবে। এটা তো আপনারা নর্মালি কাস্টমার, আপনাদের এটা যদি বোঝার ক্ষমতা না থাকে তাহলে কিভাবে হবে? আজকে যেমন এক বড় ভাই, সে যশোর অঞ্চল থেকে আসছে, বড় ধরনের ব্যবসা বাণিজ্য করবে আল্লাহর ইচ্ছায়। তা আমি তাকে সবার আগে বলে দিচ্ছি, সে যশোর থেকে আমার পর্যন্ত কষ্ট করে আসছে। আমি তাকে বলে দিচ্ছি যে ভাই, আমি আপনাকে সব শিখাই দিচ্ছি, এরপরে আপনার আপনজন প্রতিবেশীর মধ্যে কেউ যদি আপনাকে মাল সাপ্লাই দেয়, যেহেতু আত্মীয় স্বজন প্রতিবেশী একটা হক আছে, তাদের কাছ থেকে মালটা নেন। আর এরপরে যদি আটকায় যান তাহলে ভাই আমার কথাটা মনে করেন। আমি একবারে বলি নাই ভাই আপনার এই মালটা আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠভাবে বানায় দিতে পারবো, অথবা সব থেকে কমে দিতে পারবো, অথবা আমি পৃথিবীর সেরা। আমার অফিসে যত মানুষ আসে মাল কিনতে, আমার সাথে কথা বলতে, আমি অন্তত 80% মানুষকে ফেরত দিয়ে দিই। একজন গরু বিক্রি করে মাল কিনতে চাইছে, বলছে যে গরু বিক্রি করা বন্ধ করেন, আপনি যদি গরু বিক্রি করেন আপনার মাল দিব না। আর একজন দেখি যে বাচ্চার হাতের গোল্ডের চুরির ছবি পাঠাইছে, ভাই অনেক দিন ধরে চেষ্টা করতেছি, আপনার ভিডিও দেখি, এই টাকা ম্যানেজ করতে পারি নাই, তাই এই দুইটা চুরি বিক্রি করে কটা টাকা ম্যানেজ করে আমি ভাই আপনার কাছ থেকে মাল নেব। তা আমি আমার এই মুহূর্তে যদি আমার শারীরিক ক্যাপাসিটি থাকতো, বিকজ আমার যে কোনো সময় অপারেশন লাগবে, আমার ফ্যাটি লিভারের প্রবলেম প্লাস আমার গল ব্লাডারের প্রবলেম, গত 2-3 দিন তো আমি বলতে গেলে দমই নিতে পারি না এমন অবস্থা। তো আমার যে কোনো সময় অপারেশন লাগতে পারে এমন অবস্থা। তো আজকে পেইন কিলার খেয়ে একটু ভালো লাগতেছে বলে আমি এই অফিসে আসছি, এসে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও বানাতে হবে, ছাড়তেছি, খুব মন দিয়ে শুনেন। আমার কাছে যত ক্লায়েন্ট আসে তার 80% মানুষকে আমি ফেরত দিয়ে দিই। আমাকে বাসা ভাড়া দিতে হয় না, আমার বাচ্চার কি ক্ষুধা লাগে না, দুটো ভাত কিনতে হয় না, চাল কিনতে হয় না। আমার একটা এত পরিশ্রম করে একটা ব্যবসা দিছি, একটু বড় হওয়ার ইচ্ছা নাই আমার? আমার অফিসে যারা আছে, কথার কথা একজনের বেতন যদি 5 টাকা হয়, তো তারও কি ইচ্ছা আছে না এই কোম্পানিতে থাকলে 1 বছর 2 বছর পরে আমার বেতন 10 টাকা হবে? তো সবারই তো ইচ্ছা আছে, এটা তো অপরাধ না। আরে আছে বলেই তো মানুষ ব্যবসা করে। কথার কথা আমি সরকারি চাকরি করে 32 বছর পরিশ্রম করে পাবো 2.5 কোটি, আর আমি যদি 5 বছর ব্যবসা করে 2.5 কোটি কামাই করতে পারি, তাহলে জীবনের 27টা বছর আমার বেঁচে গেল। আর এই কারণেই তো মানুষ ব্যবসায় নামে, জীবনের সময় বাঁচানোর জন্য। আর আমাদের দেশে যারা ব্যবসায়ী হতে চায় মনে মনে, ঢং করে, রং করে, তারা ওই ব্যবসা প্রতিষ্ঠান বানাবে, তার আগে ভিজিটিং কার্ডে লিখবে ম্যানেজিং ডিরেক্টর, আর ব্যবসা করতে এই লাগবে ওই লাগবে হ্যান লাগবে ত্যান করবে, এরপরে কোম্পানি মালিক না 12টার আগে অফিসে ঢুকে না, ঘুম ভাঙেই 11টার সময়। তো ব্যবসার যে মূল নীতি যে আমার জীবনের সময় বাঁচায়, আমি আমার উন্নতিটা করব, এটা হচ্ছে টাইম, টাইম অ্যান্ড টাইম, সময়। অনেক পুরুষ মানুষ আছে না, বউকে অনেক ভালোবাসে, পরিবারকে বাচ্চাকে অনেক ভালোবাসে, তারপরে আত্মীয় স্বজনের বিপদে খুব পাশে যেয়ে দাঁড়ায়, খুব আন্তরিক, তারপরে বন্ধু বান্ধবকে একটু অফিস শেষে অথবা ব্যবসা শেষে সময় দেয়। আমি তো এদের বলি ফাক অফ ব্রাদার, ব্যবসা আপনার জন্য না। আপনি হচ্ছে গৃহপালিত একটা জন্তু, আপনাকে গৃহে মানায়। যারা ব্যবসায়ী তারা পরিবারকেও সময় দেয় না, তারা পরিবারকেও সময় দেয় না। দেবে কোত্থেকে? কারণ তার ব্রেনের মধ্যে আছে আমার বাচ্চার ভবিষ্যতের জন্য কি করব, আমার বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য কি করব, আমার শ্বশুরবাড়ির শালা শালিকা আছে, তাদের বিয়ের সময় আমার কত কর্তব্য আছে, সেইটা কিভাবে ব্যাকআপ দিব। এরপর কেউ বিপদে পড়লে পরিবারের, তখন আমাকে এসে খুঁজবে, আমার কাছে কিছু সহায়তা চাবে, তখন আমি 500 টাকা দিলে তো হবে না, তখন আমি সবার মুরব্বী, আমাকে মিনিমাম লাখ টাকা নিয়ে ঝাঁপায় পড়তে হবে, তখনই প্রমাণ হবে আমি মুরব্বী। তা আমার এত কর্তব্য, এরপরে আমার সাথে এমপ্লয়ি আছে অথবা সহকর্মী আছে, তাদের বেতন আছে, বোনাস আছে, এর বাইরে মানবিক বিষয় আছে, তাদের পরিবারের বিপদ আপদে তার পাশে থাকতে হবে। আমি তো একজন মাত্র পুরুষ মানুষ, এতগুলো মানুষ আমার উপর ডিপেন্ডেবল। তাহলে আমি আমার কাজ না করে যদি সারা দুনিয়ার মানুষের উপকার করে বেড়াই, আড্ডা দিয়ে বেড়াই, প্রেম প্রীতি ভালোবাসা করে বেড়াই, এরপর বউ 5টা বাজলে ফোন দিবে, এই 5টা বাজতে কিন্তু আর 4 মিনিট আছে, তুমি কখন অফিস থেকে বেরোচ্ছ? আমি বেরোচ্ছি, ওই তো কাজ শেষ, বেরোচ্ছি। বাসায় যে কি চাটবেন বউরে? এরকম বালের পুরুষ মানুষ হইলে জীবনে কোনোদিন ব্যবসায়ী হইতে পারবেন না, কোনোদিন ব্যবসায়ী হইতে পারবেন না। বউ থাকবে দৌড়ের পরে, আপনি বাসায় ঢুকতে থাকবেন, বাসায় রেড অ্যালার্ট জারি হয়ে যাবে, বোঝা যাবে যে বাসার মধ্যে বাবা ঢুকতেছে, একটা পুরুষ মানুষ ঢুকতেছে, মানুষ কাঁপবে।
আর আপনারা বাসায় যে এমনি বউরে চাটা শুরু করেন, ব্যবসায়ী কি বাল দিয়ে হবেন? আপনাকে প্রেম গলে গলে পড়তে থাকে, আপনার ব্রেনে থাকে না আমি 32 বছরকে কমায় 5 বছর টার্গেট করছি, এই 5 বছরে কেডা হ্যাক্সি দিল কিটা কামলো এত গোড়া টিম দেখার টাইম নাই। লাগলে 50,000-এর জায়গায় 10,000 বেশি দিয়ে দিব, 22 সালে একটার পাঠা দিকো, তুমি তাড়াতাড়ি হসপিটালে যে একটু দেখতে থাকো, আমি আসতেছি বলে আগে আমার কাজটা শেষ করে তারপরে হসপিটালে যাব। এখন কেউ যদি কয় মা মারা গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, মা মারা গেছে, আমি তাড়াতাড়ি গেলে কি মারে আবার বাসায় ফেলাইতে পারবো? তাহলে ওই মুহূর্তে আমার হাতে কি কি কাজগুলো আছে, এবং ওই যে মারা গেছে এরপর একদম 3 দিন পর্যন্ত মিলাদের আয়োজন করতে গেলে যে যে দৌড়াদৌড়ি ওখানে করতে হবে, অর্থাৎ 4 দিন আমি অফিস করতে পারবো না। তাহলে 4 দিনের কাজটা কোনো একজন ম্যানেজার অথবা দায়িত্ববান ব্যক্তিকে বুঝাই দিয়ে সব কিছু করে দিয়ে বলতে হবে যে তুমি আমাকে মেসেজ দিয়ে রেখো, যেন আমি ফ্রি হয়ে কিছুক্ষণ পর পর চেক করে তোমাকে আপডেট জানাতে পারি। আমি কিন্তু 3-4 দিন একটু ছুটিতে থাকবো। এই হচ্ছে আপনার অ্যাটিচিউড হবে যদি কিনা আপনি ব্যবসায়ী হতে চান। অমুকের খালার শাশুড়ি মারা গেছে, তুমি চলে আসো, আর আপনি কেসে একদম বেড়ার মতো গিয়েছে তাড়াতাড়ি বাসায় যে সাদা একটা পাঞ্জাবি পরে একটু আতর টাতর দিয়ে নবাবের বাচ্চা আসতেছে এই স্টাইলে যাবেন, কেসে খালা শাশুড়ি মারা গিয়েছে। আবার যাওয়ার সময় একটু পারফিউম মারতে হবে, তারপরে আয়নার তাকায় দেখবেন আমাকে সবাই দেখতে আসতেছে কেমন লাগবে। লাশ তো দেখতে চাইনি, দেখতে গেছে আপনার চেহারা। এই হচ্ছেন আপনি পুরুষ মানুষ। আপনাকে দিয়ে কি হবে? আমি যেমন চট্টগ্রামের ছেলে পেলেকে ভেড়া বলি, ম্যাক্সিমামটা ভেড়া, ভালো যে নাই তা নয়, ভেড়া বলি। কি কারণে বলি জানেন? চট্টগ্রামের পুরুষদের আমি ভেড়া বলি, কি কারণে জানেন? বলতে পারেন হ্যাঁ আপনি বিশাল ব্যক্তিত্ববান অমিতাভ বচ্চন হয়ে গেছেন। না, বোঝার ক্ষমতা থাকতে হবে, এটা কোনো জেলাসি ইগো না। যেখানে আমাদের বাবা মা মারা গেলে আমরা 41 দিন পর্যন্ত শরীরে বল পাই না, আত্মীয় স্বজন নানি দাদি খালা খালাতো ভাই চাচা চাচি মামা মামি মরে গেলে ওই বিয়ে বাড়িতে যে গাত পার শক্তি কমে যায়, 3 দিন পর্যন্ত ভাত খাইতে মন চায় না, মনটা এত খারাপ থাকে যে এত আপনজন, এত ভালোবাসার মানুষ, এত আমাকে দোয়া করছে, যার কারণে আজকে আমি এত ভালো পজিশনে, সেই মানুষটা পৃথিবীতে চলে গেলে আমাকে আর দোয়া করবে কে, ভালোবাসবে কে? আমার এই খালাটা আমাকে এত ভালোবাসতো, আমি তার বাসায় বেড়াতে গেলে ওই আচারের বয়মগুলো চুরি করে করে লুকায় রাখতো, যে ও এসে সব খাটের নিচে ঢুকেও পড়লে ও সব আচার খেয়ে ফেলবে, দুষ্টু সুমন আসছে। তো এরকম ভালো কে বাসবে? আমাদের 3 দিন ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। আর চট্টগ্রামে নিজের বাপে মরে গেলেও মেজবানের আয়োজন করে, আমাদেরটাও মেজবান এটাও মেজবান। এরা মেজবানের আয়োজন করে বলে খানা মজা হয়েছে না, সবাই সুনাম করছে না। এরপরে মেজবানে যাবে নলি চাটতে, যে মেজবানে গরুর নলি দিনই পায় দিনই, আমি তো বাগে পাই নাই। অর্থাৎ মৃত্যুবার্ষিকীতে যে মৃত মানুষের জন্য দোয়া না করে, তার জন্য শোকাগ্রস্ত না হয়ে এগুলো বেরেনে তাকে ওই গরুর নলি চাটবে। নলি পর্যন্ত জবাই দেওয়ার পরে নড়ি বুড়ি এইসব সব ফেলে দেন না, যেটা কুত্তার খাবার। ওই কাদের সিদ্দিকির বাপে বলছিল, বঙ্গবীর কাদের সিদ্দিকির বাপে, যে কোরবানি দিছিত মাংস নিয়ে ঘরে আয়, ওই নলি মলি এইসব আবার টানতে যাইস কেন? ওই কুত্তারে কি তার বাঘটা দিবি না? তা কোরবানি দিলি কি কারণে? ওনাদের কথাবার্তা তো অন্য রকমের। মুরাদ সিদ্দিকি কাদের সিদ্দিকি এনাদের কথাবার্তা অন্য রকমের। আর ওনার বাপের কথা ছিল আরও অনেক হাই। ও খুব ইন্টেলেকচুয়াল না হলে সাকা চৌধুরীর কথা, তারপরে বঙ্গবীরের কথা, এদের কথা আপনার কানের পাশ দিয়ে যাবে, আপনার কাছে মনে হবে একজন বেয়াদব অথবা কেমন গাটতারা মানুষ কথা বলছে। কিন্তু ইনারা যা বলে, ওই যে কোন লেভেলের, একটা সাকা চৌধুরীর একটা পায়ের পশম যদি বাতাসে ছেড়ে দেয়, আমার মতো 100টা জবাইদের এরকম হাত দিয়ে ধরে রাখার ক্ষমতা রাখে।
আর সাকা চৌধুরীর বাবা কি ছিল সেইটাও আরও বিশাল কিছু। লতিফ সিদ্দিকী কি, তারপরে মুরাদ সিদ্দিকী কি, কাদের সিদ্দিকী কি, তাদের বাবা কি, এগুলো যারা ইতিহাস জানে, যার ইন্টেলেকচুয়ালিটি আছে, তারা তাদের এরকমভাবেই স্যালুট দেয়। কারণ রাজনৈতিকভাবে কে কীভাবে খারাপ হচ্ছে ভালো হচ্ছে সেটা পরের বিষয়, বাট ইন্টেলেকচুয়ালিটি আর পার্সোনালিটি বিষয়গুলো অন্য জায়গায়। আপনি এক জায়গায় দাঁড়াবেন, কাদের সিদ্দিকীকে একখানে দাঁড়াবেন, বুঝবেন তখন যে পুরুষ মানুষ কি জিনিস। মুরাদ সিদ্দিকীকে বাংলাদেশের বোধহয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ মুরাদ সিদ্দিকী। আমার বাড়ি কিন্তু টাঙ্গাইল না, আমি কিন্তু ওনার গামছা পার্টি করি না। যেটা বাস্তব, মানুষের কোনো নায়কও মুরাদ সিদ্দিকীর মতো সুন্দর কিনা, মুরাদ সিদ্দিকীর পায়ের মতো সুন্দর কিনা আল্লাহ মাহবুব জানে। আল্লাহ ওনাকে এত সুন্দর করে বানাইছে। আর ব্যক্তিত্বটা কি, ওনার পাশে গেলে নিজেকে বেড়া মনে হয় যে আমি কি পুরুষ না বেড়া। আর আমাদের সমাজে পুরুষরা বিয়ে করে মিউ 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 করে কথা বলে। তো ব্যবসায়ী হবেন কেমনে? দেখেন 21 মিনিট চলে গেছে গাইটের ভিডিও আপনাকে করার জন্য, কিন্তু আপনার লাইফ তৈরি করে দিচ্ছি, আপনার লাইফ তৈরি করে দিচ্ছি। খানস গ্লোবাল অথবা জুবাইদ ভাইয়ের ভিডিও মানে আপনার লাইফ তৈরি হয়ে যাওয়া। আপনার গলার ভয়েস, এই তুমি কি ওই আজকে বাপের বাড়ি যাবানে নাকি? আপনার গলার ভয়েস হচ্ছে এইটা। অমিতাভ বচ্চনকে দেখেন তো, তার কথা বলার, তার বসার স্টাইল, তার গলার ভয়েস থেকে শুরু করে সব কিছু, তাকানোর স্টাইল, হাসি দেওয়ার স্টাইল, স্টাইলগুলা কি, ওইটাকে বলে পুরুষ। আর আপনি হচ্ছেন ওই ঘরের মধ্যে যাবানে নাকি বাপের বাড়ি, আজকে তো এই মা তোমার নিয়ে যেতে গেছিল। আর এরপরে রাস্তায় নামে মুস্তান, হ্যাঁ অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, আমার মামা আছে খালা আছে, মুই যে কি অনুরে। রাস্তায় হয়েছেন মুস্তান আর ঘরে হয়েছেন বিলেই, আর আপনি হয়েছেন পুরুষ মানুষ। আপনাকে দিয়ে ব্যবসা হবে, আপনাকে দিয়ে দেশ বদলাবে, আপনাকে দিয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে। আপনি তো একটা থার্ড ক্লাস বাস্টার্ড ক্যাটাগরি। আয়না দ্বারা নিজেকে দেখেন, যেমন এই যে টিকটক মিকটকে কত সেমরি কত বুড়ো বুড়ো বিটি নাচতে থাকে না, একটা বেটিকে কবেন যে আপনি তো এই যে এত পার্লারতে সাইজে এটা এই যে জামাইটা শ্রাদ্ধ করে এত সাইজে গুজে এসেই নাচানাচি করতেছেন, বাথরুমে যে পুরো ন্যাংটা হন, ন্যাংটায় আয়নায় দেখেন আপনি কে। আপনারা যে প্রেমের প্রস্তাব দিছি, আগে দেখেন আপনার বয়স কত, চামড়া কত কালো হয়েছে আর কত বাস পড়েছে, এরপরে যে আমার মতো মানুষ আপনার একটা প্রস্তাব দিছি, আপনার তো উল্টে আমার চুমা দেওয়া উচিত ছিল। কারণ আপনার তো প্রাইস নাই, ইউ ডোন্ট হ্যাভ প্রাইস। আপনি মার্কেট থেকে প্রাইস হারায় ফেলছেন। নারীর প্রাইস কি জিনিস সেটাকে বুঝতে হবে। আপনার কোয়ালিটি কি আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার ডেজিগনেশন কি, এই পৃথিবীতে কি তৈরি করার জন্য আপনি যোগ্য, প্রোডাক্টিভিটি কি। এরপর বিপদে পড়ছেন, বেশ্যা না হয়ে নিজের যোগ্যতায় সৎভাবে 2 টাকা কামাই করে ঘর পর্যন্ত যে নিজে খাবেন, নিজের সন্তানকে খাবেন, সেই কোয়ালিটিটা আপনার কি? তা আপনি তো ওই খালি একটু এই, আপনি হচ্ছে এই কোয়ালিটির নারী, একটু কাপড় একটু খালি নামানো নারী। আপনারা দিয়ে তো বেশ্যাগিরি ছাড়া আর কিছু হবে না। তা আপনাকে যে আমি প্রস্তাব দিছি আমার সাথে প্রেম করবা কিনা, আপনার তো বাড়িতে এক্ষুনি বেরিয়ে এসে এখন আমার কপালে 2টা চুমু দেওয়া উচিত, যে আমার মতো ব্যক্তিত্ববান পুরুষ অথবা পরিশ্রমী পুরুষের সাথে থাকলে আপনার লাইফ তৈরি হয়ে যাবে। আর আপনার যে কটা বন্ধু বান্ধব আছে সে কটা 2টা লাথি মেরে সেকেন্ডের মধ্যে আপনার চলে আসা উচিত। আর আপনি এখন আমাকে ঢং করতেছেন, তোমার বাড়ি কোথায়, তুমি কি বিবাহিত, তোমার কি ছেলে মেয়ে আছে? আরে আমার ছেলে মেয়ে আছে, অমুক আছে তোমার কাছে কি যায় আসে? আমার সামর্থ্য আছে কিনা সেটা দেন, মাজার সামর্থ্য আছে কিনা আর মানি ব্যাগের সামর্থ্য আছে কিনা, আমার সাথে চললে আপনার বাড়ি গাড়ি ফ্ল্যাট হবে কিনা, পুষাইলে থাকেন, না হলে আপনার মতো আর 50টা লাইনে আছে। আপনি পুরুষ হলে আপনার কোয়ালিটি কথার অথবা মাইন্ড সেট আপের কোয়ালিটি হবে এইটা। আর আপনারা সেমরি একটা খালি একটু কাপড়টা খালি একটু বাস করেছে আর বুকের বাস দেয়া গেছে, একদম জায়গায় বসে কিছু বাসায় বসায় ফেলেন। আপনি ব্যবসায়ী হবেন, আপনি পুরুষ হবেন, আপনি সন্তানের বাবা হওয়ার আপনি যোগ্য? কিছুই না। তাহলে ব্যবসা তো আপনাকে দিয়ে হবে না, ব্যবসা আপনাকে দিয়ে হবে না। তাহলে আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আপনার লাইফ আমি তৈরি করে দিই।
আজানটা শেষ হোক, কারণ কথা বলতে গেলে অনেক ভালো মন্দ বিষয় আছে, আর আজানের সময় কথা না বলাটাই ভালো। তাহলে বন্ধুরা, আমরা একটু গ্যাপ গেল, তো এখন আবার আপনাদের একটু বলে দিই কোন বিষয় নিয়ে যেন কথা বলছিলাম, যে পার্সোনালিটি, পুরুষ মানুষের ব্যক্তিত্ব, এটা নিয়ে কথা বলতেছিলাম। আপনারা দেখেছেন অমিতাভ বচ্চনকে, আপনারা দেখেছেন অমরেশ পুরীকে, আপনারা দেখেছেন সানি দেওয়ালকে, আপনারা দেখেছেন জ্যাকি শ্রফকে, আপনারা দেখেছেন বাংলাদেশের আলমগীর সাহেবকে, আপনারা দেখেছেন বাংলাদেশের ভিলেন প্রয়াত অভিনেতা রাজীব সাহেবকে। তাদের গলার ভয়েস, তাদের অ্যাটিটিউড, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের প্রেজেন্টেশন, তাদের কথা বলার স্টাইলগুলো কেমন কেমন ছিল অথবা আছে, ওখান থেকেই বুঝতে পারবেন যে তারা কতটা পাওয়ারফুল ব্যক্তি, আর পাওয়ারফুল হওয়ার কারণে তাদের সাকসেসটা কোন লেভেলের। তাহলে ব্যবসা করতে গেলে সবার আগে আপনাকে খুব বোল্ড মানসিকতা, অর্থাৎ স্ট্রং ডিসিশন মেকার, অর্থাৎ নিজের যোগ্যতায়, নিজের চিন্তায় জিতবো এবং নিজের চিন্তায় হারবো, কোনো সমস্যা নাই। যা করব জেনে শুনে বুঝে করব, যা বলবো জেনে শুনে বুঝে তারপরে বলবো। এই লেভেলটাতে সবার আগে আপনাকে যেতে হবে, তারপরে আপনি হবেন একজন পুরুষ মানুষ। আর এই পুরুষ মানুষ না হয়ে যদি পুং হয়ে বসেন, তাহলে পুং মারা খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাবে। বউতেই আপনারা মারবে, আপনি তলে থাকবেন, উপরে দেখবেন বউ আছে। বাকিটা বুঝে নেন, 18+ যারা আছেন তারা বুঝে নেন। আপনি বিয়ে করবেন না বিয়ে বসবেন, তলে থাকবেন না উপরে থাকবেন, সেটা ডিপেন্ড করে আপনার ব্যক্তিত্বের উপরে, ক্ষমতার উপরে না। আর আপনার যখন ব্যক্তিত্ববান আপনি হবেন, তারপরে যে ব্যবসার চিন্তা। কথাগুলো অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, বাট এটা যে কত প্রয়োজনীয় আপনার জীবনের জন্য, যেটা লজ্জায় জড়তা আপনার টিচার আপনাকে শেখাবে না, আপনার বাবা মা ভাই বোন আপনার সাথে আলোচনা করবে না, আমি আপনাকে সেটা তৈরি করে দিচ্ছি। আর যখন এরকম একটা ডিসিশন মেকার হবেন, তখন আপনি মানুষের কথায় নাচবেন না। তাহলে এতক্ষণ এই 27 মিনিট 34 সেকেন্ড ধরে যে কথাগুলো বললাম, এই লেভেলে যদি যেতে পারেন, তারপরেই হচ্ছে আমি যেটা বলবো সেটা বোঝার ক্যাপাসিটি আপনার হবে, তার আগে আপনার হবে না। এই কারণেই কথাগুলো বলা। কেউ মুখ দিয়ে বলে, কেউ বলে না, সবাই সব কিছু বুঝে। এখন আমি বলতেছি বলে যে আমি খুব খারাপ তা না, আপনি এগুলো বুঝেন, কিন্তু কখনো সচেতন হন নাই, কখনো চিন্তা করে দেখেন নাই। কখনো চিন্তা করে দেখেন নাই। আমি প্রায় 2.5 মাস ঢাকার বাইরে, আমার অফিসের বাইরে, নতুন কতগুলো 6-7 জন ভাই বোনকে ওখানে বসায় তালা চাবি থেকে শুরু করে মোবাইল টোবাইল সব দিয়ে আসছি, চলতে থাকুক অফিস। এখন তাদের মধ্যে ইন্ডিয়া সবচেয়ে সুন্দর নায়িকা কে, কোথায় জন্ম নেয়? কাশ্মীরের শ্রীনগরে জন্ম নেয় বেশিরভাগ। টুইঙ্কেল খন্না, শিল্পা শেঠি সবই ওই অঞ্চলের, শ্রীদেবী, সব জন্ম ওই দিকের। তা আমার অফিসে একটা বোনকেও বসায় দিয়েছি সেইভাবে, সেরকম কোয়ালিটির বিশাল বড় সিআইপির মেয়েকে বসায় দিয়ে আসছি, লাক্সারি সুন্দর, যেমন ধনী পরিবারের, স্ট্যাটাসের, রাজকীয় বংশের, তেমন অসাধারণ, শ্রীনগরের মেয়েদের মতো সুন্দর, তেমন সে শিক্ষায় অসাধারণ। এতগুলো ছেলের মধ্যে বসায় দিয়ে আসছি। আসার আগে ট্রেনিং দিয়ে আসছি, কেমন জানেন? সবাইকে গোল করে বসাইছি, বসায় ফ্লোরে বসছি, আমি নিজেও ফ্লোরে বসছি, যে সবাই সবার বংশের স্ট্যাটাস দাম্ভিকতা ভুলে মাটিতে বসেন। এই মাটি থেকে আমার জন্ম, মরেও মাটিতে যেতে হবে। তাহলে আপনারা নিউ জেনারেশন, আপনাদের অস্থিরতা বেশি, আপনাদের ইগো বেশি, সবার আগে মাটিতে বসেন। এরপরে অফিসে সবাই গোল হয়ে মাটিতে বসছি, ফ্লোরে বসছি। এরপর এমন কোনো সংবেদনশীল আর বিষয় নাই যেটা সবার সামনে আলোচনা করি নাই। ইভেন একটা মেয়ে বিয়ে হওয়ার পরে তার যদি ছেলে সন্তান হয়, সেই ছেলে সন্তানের বয়স যদি 4 বছর
6 বছর হয়, বালাই বয়স চলে আসে, অর্থাৎ শারীরিক চেঞ্জ চলে আসে, সেক্সুয়াল চেঞ্জ চলে আসে। তখন ওই মার কাপড় কিভাবে বাথরুমের মধ্যে শুকাইতে হয় আর ব্যালকনিতেও তার কাপড়গুলো কিভাবে শুকাতে হয় সেইটাও পর্যন্ত এই বোনটাকে সবার সামনে বসে শিক্ষা দিয়ে ওখান থেকে বের হয়েছি। আর এরপর ভাই ব্রাদাররা দৌড়ে পরে রাখছি। আর ক্যামেরা অল টাইম মনিটরিংয়ে আছে, কারোর মধ্যে নারী সুলভ আচরণ আছে কিনা, কারোর মধ্যে খারাপ কোনো কিছু আছে কিনা, অল টাইম মনিটরিংয়ে আছে। সিম্পল থিং। অল টাইম সবাই পরীক্ষার পরে আছে, যে ফল্ট করছে সে সঙ্গে সঙ্গে ক্লোজ হয়ে যাচ্ছে, আবার নতুন মানুষ চলে আসতেছে। তো খানস গ্লোবাল হচ্ছে পরীক্ষার জায়গা, অনেক কিছু শেখার জায়গা, রিয়েল লাইফ। শুধু কাপড় শিখে কী করবেন? মানুষই যদি হইতে না পারলেন, ব্যক্তিত্ববান মানুষ, আদর্শবান মানুষ কেমনে হইল? আমার জীবনে আজকে 43 বছর পার করছি, বন্ধু বান্ধব কত কিছু আছে না। একটা বন্ধু তো আমার স্কুল লাইফের বন্ধু, কইতে শালা পোশালা কই আসস, দেয়াটা করস না, এইসব ভাষায় তো একটা মেসেজ দিতে পারে। বেস্ট ফ্রেন্ড হয় না ভার্সিটি লাইফে? তা আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব কিছু আমার অফিস ইউজ করে, আমি কিছু ইউজ করি না। আমি খালি একটা ব্যাগ নিয়ে ফকিনের মতো ঘুরে বেড়াই। তা আমি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারের থেকে শুরু করে সব অফিসে নতুন আসছে ইয়াং জেনারেশান, নিজের সন্তানের বয়সী বলতে গেলে, তাদের কাছে দেওয়ার ক্ষমতা, মানসিক ক্ষমতা কিভাবে রাখে? আপনি তো আপনার মোবাইল আপনার বউরে দিতে অথবা বাচ্চার কাছে দিতেই আনইজি ফিল করেন, কত কিছু লক করেন। আর আমার সব কিছু ওপেন করে দেওয়া, কারণ আমি জানি আমি কে, আমার কর্মজীবন কি আমি জানি। সেখানে আমি টেনশনের কোনো কারণ নেই। দ্যাট ইজ দ্য থিং। বাইরে থেকে দেখতে কার কাছে কী লাগে সেটা তার বিষয়, আমি কে সেটা আমি জানি। আমি আমার ব্যক্তিত্ব সম্পর্কে আমার আইডিয়া আছে। সো আপনাকে সবার আগে পুরুষ হইতে হবে, ব্যক্তিত্ববান পুরুষ হইতে হবে। আর্মি পার্সনরা যেমন বলে ডু অর ডাই, করো অথবা মরো, সেরকম একজন সোলজার হইতে হবে, যোদ্ধা হইতে হবে। তারপরে ব্যবসা নামক যুদ্ধক্ষেত্রে আপনাকে নামতে হবে। তাহলে আশা করি এই 32 মিনিট যারা শুনেছেন এবং আপনার জীবনে কাজে লাগাতে পারবেন, তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবার আসেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ গাইডের একটা সেন্সিটিভ পয়েন্ট, যেটা নিয়ে কথা বলি। যেমন গতকালকেই এক ছেলে বোধহয় গাইডের ব্যবসায় কোনোভাবে নামছে টাঙ্গাইলে, তো তাকে উপকার করতেছিলাম, ব্যবসা করতেছিল ভালোভাবে মাশাল্লাহ। এখন ব্যবসা করতে গেলে আশপাশে কত রকমের কত পাবলিক বুদ্ধিদাতা কত কিছু জন্ম নেয় না, যে ভাই অমুকের কাছ থেকে মাল নিচ্ছেন 500 টাকা বেশি, অথবা মালের কোয়ালিটি খারাপ, ভাই আমার কাছ থেকে নেন, আমি আরও 500 কম রাখবো। তো এরকম অসংখ্য বুদ্ধিদাতা তার ব্রেনের মধ্যে ঢুকে গেছে। তো ওই 1 মাস মাল বেচেই 4-5টা মাল নিয়ে বেচেই তার এত বুদ্ধি হয়ে গেছে, পারলে 3 বেল মাল ফেরত দিছে, 3 বেল মাল ফেরত দিছে। এরপরে আপনার এত বেশি গাইডের ব্যাপারে জ্ঞানী হয়ে গেছে, ভাই মাল সব খারাপ দিচ্ছেন। কি খারাপ ভাই? টোটাল 12 পিস মাল খারাপ পড়ছে। কি মাল? বেবি সুইট। কত পিস পড়ছে? 386। তো 386 পিস গাইডের জগতে সবচেয়ে কম দামি এবং ফুটপাতের মাল আছে বেবি সুইট, তার মধ্যে মাত্র 12 পিস মাল খারাপ পড়ছে। আর এই জন্য জোবাইদ ভাই আপনার ঠকাইছে বলে মনে হচ্ছে। তাহলে ভাই খানস গ্লোবালের সাথে ব্যবসা করার দরকার নেই। তো বলছে ভাই আমি তো আর অল্প কয়েকদিন কাজ কাম করলে আরও শিয়ানা হব, তো ইনশাল্লাহ সামনের বছর আরও সেরকম ব্যবসা করবো। আমি আলহামদুলিল্লাহ, শিয়ানা টিয়ানা হন, মাশাল্লাহ, দোয়া করি। আমার কাছ থেকে মাল নেওয়ার দরকার নেই। আপনি চাইলেও আমার কোম্পানি আপনাকে আর মাল দিবে না, কারণ গাইডের জগতে 20 বছর থাইকেও কোনো বালও ফেলাইতে পারে না। আর আপনি 3 মাসও যায় নাই, 1 মাস গেছে, তার মধ্যে মানুষের শোনা কথায় কত কিছু করে কত বুদ্ধিমান হয়ে গেছেন। তো বাল পাকনার জন্য তো জুবাইদ ভাই কাম করে না। আপনাকে তৈরি করার জন্য আপনার চারপাশে কত মানুষ ফিট করে রাখছি, যেন আপনি বিপদে পড়তে গেলে আপনাকে মানুষ হেল্প করে। আপনি প্রতিদিন কি করেন, কোন রঙের গেঞ্জি পরে এসে আপনি দোকানে বসেন, কাস্টমারের সাথে কীভাবে কথা বলেন, সব রিপোর্ট আমার কানে আসে। কারণ আমার লোক ফিট করা, কারণ আপনাকে ভাই ডাকছি যে একে আমি উঠায় ছাড়বো।
একেও এলাকায় ব্যবসার লিডার বানায় ছাড়বো। আর আপনি 1 মাস হয় নাই জোবায়েদ ভাই কি করে, এরপরে লাস্টে দেখি যে গতকালকে আমার অফিসের একজন এমপ্লয়িকে ফোনছে, ভাই আপনারা তো মার্কা ধরে মাল বেচেন না, আর জোবায়েদ ভাই আপনাদের মার্কা শেখায় না, শিখলে তো আপনি ব্যবসায় নেমে যাবেন, আপনি অনেক কিছু শিখে যাবেন, এই জন্য শেখায় না। মানে নিজে তো ব্যবসা করতেছে না, বাল পাকনা হয়েছে, এবার কোম্পানির মধ্যে কোম্পানি ধ্বংস করার মতো কথা বলতেছে। তো যারে ফোন করছে সে আবার আমার শ্যালক, আর এটা তো বাইরের মানুষ জানে না, আমার বউয়ের খালাতো ভাই, সেটা তো জানে না। আর ও আবার ওরে ফোন দিছে, এ বেটা তুই যে এত কিছু শিখছোস ওটা শিখে চুপ করে বসে থাক, কথা কম বললে ভালো হবে, কিন্তু পরিচয়টা দেয় নাই। তা আমারে ফোন করে বলছে, ভাই আমার দুলাভাইয়ের কোম্পানি মানে তো আমার কোম্পানি, আমারে কয় কি জুবাদ ভাই আমারে শেখায় না, তোরে কি উত্তর দিতাম? মনে হচ্ছে তো যে ইচ্ছা মতো কটা থাপড়ায় আসিস শালা বোকা চোদা কোথাকার। থাক বাদ দেন না, বাদ দেন। তা আমাদের সমাজে নিউ জেনারেশনের মধ্যে এত বেশি অস্থিরতা, এত বেশি পাকনামি, এইগুলো এই জেনারেশনটাকে ব্যবসা থেকে একদম ধ্বংস করে ছিটকে ফেলে দিতে বাধ্য। আমরা বছরের পর বছর গায়ে গতরে পরিশ্রম করতেছি, 2.5 মাস ধরে এখানে থাকতে থাকতে চেহারা গাত পার কী অবস্থা হচ্ছে আল্লাহ মাহবুদ জানে। রাস্তাঘাটে কখন কোথায় কী খেয়ে বেড়াই তারও কোনো ঠিক নাই। এরপরেও কি হচ্ছে, একটা ভালো মালের জন্য হিমশিম খাচ্ছি। আর সেইখানে আপনাদের 15 দিন গাইটের মালের ব্যবসা করে আর কোন মার্কার কি দাম, এইটা শুনে আপনাদের মনে হয় যায় আপনারা বিশাল বুদ্ধিমান হয়ে গেছেন আর খানস গ্লোবাল আপনাকে ঠকাইছে। এই যে শীতকাল যত আসে ঠান্ডা যত বাড়ে, শীতকাল আসার পরে ঠান্ডা যত বাড়ে, সারা বাংলাদেশের গাইডের ব্যবসায়ীরা বসে থাকে মালের দাম বাড়াবে, ওই মাল নেই বলে বলে 2 বেল করে করে দেবে, আর 1,000 1,500 500 করে বাড়াবাড়ে একটু ব্যবসা করবে। ওই দেখা যাবে সিজনের সময়, সিজনের আগে যে মালটার দাম ছিল 12,000, সিজনের সময় সেই মালটা 18,000ও বেচবে, ওই 500 500 করে বাড়াইতে বাড়াইতে। এইটিতে একমাত্র টেকনিক, তাই তো? আর এই সময় খানস গ্লোবাল মালের দাম কমায়, যত ঠান্ডা পড়ে তত মালের দাম কমায়। এইটুকুন আপনাদের বোঝার ক্ষমতা নাই ওস্তাদের মায়ের শেষ রাতে, এটাকে আমার মুখ দিয়ে বলে দেওয়া লাগবে, বলে দেওয়া লাগবে? আফসোস। আচ্ছা, এবার আপনাদের একটু শেখায় দিই, আপনারা যারা মার্কার পিছনে ঘোরেন, তারপরে এই যে খানস গ্লোবালে যারা চাকরি করে তাদের মার্কা কেন শেখানো হয় না, অথবা মার্কা নিয়ে বিস্তারিত আলোচনা কেন করা হয় না, তো খালি খানস গ্লোবালের মানুষ শিখবে কেন? জোবায়েদ ভাই তো মন খুলে সবাইকে শেখায়, তাহলে আপনারা সবাই শিখেন যে যারা মার্কার পিছনে দৌড়ান মরার আগেও কেন ফকিনি অথবা খয়রাতি থাকেন, আর যে কারণে মার্কার যে আইডিয়াটা অথবা মার্কার পিছনে ছোটা, ওই যে সিলে কান নিয়ে গেছে, এটার পিছনে ছোটাটা কি কারণে জোবায়েদ ভাই পছন্দ করে না, আর সেই কারণেই আপনাদের শেখায় না। আপনারা যে কমেন্টস করেন এই অফিসের ছেলে মেয়েদের ভাই বোনদের যে জোবায়েদ ভাই আপনাদের এটি ইচ্ছা করে শেখায় না, তো জোবায়েদ ভাই আপনাদের এই পর্যন্ত গার্মেন্টসের জগতে যত কিছু শেখাইছে কোনো বইতে পাইছেন নাকি আপনার নিজের বাপে তা ফিরি ফিরি শেখাইছে? ওই 1 টাকা কোনোদিন জোবায়েদ ভাই নিছে? ওই যে 30-40 হাজার টাকা করে করে অনলাইনে কোর্স শিখেন, অমুক কোর্স তমুক কোর্স, সেখান কি বালডা শিখেন? জানি না কি উন্নতিটা হয়, আমি জানি না। কোথায় কোন কোর্স 40,000 দিয়ে শেখেন? মার্চেন্ডাইজিংয়ের কোর্স শেখেন, প্রফেশনালিজমের কোর্স শিখেন, এন্টারপ্রেনারশিপের কোর্স শিখেন, একটা সার্টিফিকেট নিয়ে বিভিন্ন সেমিনারেতে বেরিয়ে আসেন, টাকা দেন 10,000 5,000। আপনার কি উন্নতি হয় আর আপনার কি হয় জোবায়েদ ভাই জানে না? ওই যারা আপনাদের কোর্স শেখায় তারা যে রাতের অন্ধকারে জোবায়েদ ভাইরে বাপ ডাকে না, এটা জানেন কেমনে? রাতের অন্ধকারে এসে দেখেন মার্কেটের কত বড় বড় হ্যাডাম জোবায়েদ বাইরে এসে বুকে জড়ায় ধরে। সময় লাগবে। এখন কথা কি, ওই গরিব থেকে কখনো মানুষকে রাজা বানাইতে হয় না, এটা একটা বাস্তব কথা। বরিশালের এক ভাই আমাকে বলছিল, কারণ সে ব্যালেন্স হারায় ফেলে। মুই যে কি হুনুরের শব্দটা ওখান থেকে আসছে, ফরিদপুর মাদারীপুর থেকে একদম বরিশাল পর্যন্ত, কারণ এটা তো চরের মানুষ, খেটে খাওয়া মানুষ,
এদের যখন রাতারাতি উন্নতি করে দেওয়া হয় তখন এদের ব্যালেন্স হারায় যায়, ব্যালেন্স হারায় যায়। কথা থেকে শুরু করে আদব কায়দা থেকে শুরু করে, তখন কিসের ওস্তাদ, ওস্তাদের চেয়ে বড় ওস্তাদ 3 দিনের মধ্যে হয়ে যায়, আর লাস্টে পাসামারা খেয়ে এটা ঘরে যে বসে থাকে। এটা ভেরি ব্যাড, খুবই খারাপ, খুবই খারাপ। আপনি বিসিএস ক্যাডার হলেও, আপনার প্রাইমারি স্কুলের শিক্ষক ভাঙা টিনের ঘরে থাকলেও তাকে রেসপেক্ট করতে হয়। রেসপেক্ট এবং মানুষের দোয়ায় আপনি বড় হবেন, আরও বড় হবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি বিসিএস ক্যাডার হয়েছি আর বাংলাদেশে একটা মন্ত্রণালয়ের হেড, আমি আমার গাড়িতে পতাকা ঝুলে, শাপলা ফুল ঝুলে ওই গ্রামের মাস্টারের ফায়াত দিয়ে সালাম করার কোনো দরকার আছে আমার? এটা তো তাকে সালাম করতে গেলে মানুষজন দেখলে একটা প্রেস্টিজের বিষয়। আপনার ধ্বংস নিশ্চিত। কোরআনের মধ্যে আমার নাম দিয়ে লিখে রাখেন, গীতার মধ্যে আমার নাম দিয়ে লিখে রাখেন, বাইবেলের মধ্যে আমার নাম দিয়ে লিখে রাখেন। কারণ আপনি ওই শিক্ষকের আদর্শ থেকে বের হয়ে গেছেন। যতক্ষণ ওই শিক্ষকের আদর্শ ছিল ততক্ষণ পর্যন্ত আপনার উন্নতি হয়ে আপনি চেয়ারটাতে বসছেন, আর বসার পরে ওই আদর্শটা আপনার থেকে বের হয়ে গেছে। এই জন্য আপনার ধ্বংস নেমে আসবেই, আসতে বাধ্য। পৃথিবীর এমন কোনো সৃষ্টিকর্তা নাই যে শিক্ষকের চোখের পানি আর অপমানের পানি মাফ করবে, কোনো সুযোগ নাই। তো আসেন এবার আমরা একটু আলোচনা করে দিই যে গাইডের জগতে মার্কার পিছনে ঘোরেন, এই মার্কাটার আসলে মেকানিজমটা কি। আমি একটু ক্যামেরাটা ঘুরায় হাতে কলমে আঁকি। আমি এই ডিজিটাল জগতের মানুষ, কিন্তু আমার এই এডিট মেডিট করে এত গোড়ার ডিমের সময় নাই। এমনি আমার শরীর খারাপ, আর তার মধ্যে আমি যেটুকুন আপনাদের দিচ্ছি চেষ্টা করতেছি সর্বোচ্চ সলিড জ্ঞানটা আপনাদের দেওয়ার, সবসময় চেষ্টা করি, আজকেও করতেছি। তো খুব মন দিয়ে ভিডিওটা দেখেন। আপনি যদি অন্যমনস্ক হন তাহলে কিন্তু আপনি এখানে কিছু শিখতে পারবেন না। শেখার মন নিয়ে শিখবেন। জীবনে যা জানেন, যখন কোনো কিছু শিখতে চান তখন সবার আগে জানতে হয় যে আমি কিছুই জানি না। কারণ আপনার কাছে যদি মনে হয় যে এটা আমি জানি, তাহলে ওই শিক্ষা থেকে আপনি কিছু শিখতে পারবেন না। জীবনে যখন যার কাছে যা শিখতে যাবেন, ওই সময়টা আপনার ব্রেনটাকে একদম থামায় ফেলবেন। আপনার মতামত, আপনার অভিমত, আপনার চিন্তা শক্তি সব থামায় ফেলবেন। কি বলতেছে সেটা আগে বোঝার চেষ্টা করবেন। এরপর দেখবেন না, আপনি যেটা জানতেন এটার মধ্যে অনেক কারেকশান এবং আপডেট চলে আসছে। তারপরেই শুধুমাত্র আপনি শিখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা গাইডের জগতের মার্কার বিষয়টা আলোচনা করতে যেয়ে আমরা ফার্স্ট টু লাস্ট অনেক কিছু একটা আলোচনা করে দিই, খুব মুক্ত মনে, মন দিয়ে শুনেন। দেখেন, চায়নার মনে করেন একটা কোম্পানি, আমরা ধরি মালটা চায়না থেকে আসবে, CHINA, চায়না। হ্যাঁ, আমি বাংলা লিখে দিই, আমার হাতের লেখা ভালো না। চায়না, এই চায়নাতে আপনার ক্যান্টন ফেয়ারের থেকে শুরু করে অনেক মেলা টালা হয়। মনে করেন একটা ক্যান্টন ফেয়ার হয়, সে ফেয়ারের এক সাইডে ইউজড ক্লথ অথবা ব্যবহৃত কাপড়ের অনেক স্টল অথবা দোকান বসে। বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা দেখেন না, আপনার রিয়েল এস্টেট কোম্পানিগুলোর দোকান একখানে, ইলেকট্রনিক্সগুলো একখানে, ওরকম এক জায়গাতে হয়। তো সেখানে বাঙালি মনে করেন যে বাংলাদেশ থেকে 2জন ব্যক্তি গেল। একজন গেছে বাংলাদেশের, নাম হচ্ছে রহিম, আর একজন গেছে হচ্ছে করিম। ক্যান্টন ফেয়ারে যেয়ে কথাবার্তা দেখে, স্যাম্পল ট্যাপল দেখে, তাদের ভিজিটিং কার্ড নিয়ে এবার বাংলাদেশে সে কোথায় আসছে, তাদের নিজস্ব দোকানে। রহিমের দোকান রহিম এন্টারপ্রাইজ, করিমের দোকান করিম এন্টারপ্রাইজ। এটা হচ্ছে কোথায়, মনে করেন খাতুনগঞ্জে। খাতুনগঞ্জে এই উনি আসলো, ঠিক আছে। আচ্ছা, এবার বাংলাদেশে এই গাইডটা আসলে কিভাবে কেনা হয়? সরকার সবার আগে কি করে? সরকার সবার আগে একটা গেজেটের মতো অথবা একটা আপনার অফার ছাড়ে যে বাংলাদেশে, দেখি ক্যামেরাটা একটু কেমন একটু ঘোরানো যায়। ওকে, জায়গাও খুব শর্ট। ওকে, বাংলাদেশে মনে করেন 5 লক্ষ বেল এবছর বাংলাদেশে আনা হবে। এখন এটা জেলা আকারে ডিসি সাহেবের কাছে
এই বন্টনটা যায়। মনে করেন আপনার ময়মনসিংহের ডিসি সাহেবের কাছে গেছে 1000 বেলের পারমিশন, এরপর বাগেরহাটের ডিসি সাহেবের কাছে গেছে আপনার কত বেল, আপনার মনে করেন যে গেছে 500 বেলের পারমিশন। তো এভাবে 64 জেলায় ডিসি অফিসে যে আপনার এই বরাদ্দগুলো হয়। এবার এই যে ডিসি অফিসে মনে করেন আপনার এটা ছিল প্রথমটা, মনে করেন ময়মনসিংহ, আচ্ছা এটা সহজ একটা নাম বলি, মনে করেন শেরপুর জামালপুর। আচ্ছা এই শেরপুরের ডিসি সাহেবের এখানে 1000 বেলের অর্ডার ঢুকছে, পারমিশন ঢুকছে। এবার এইটার জন্য 50,000 টাকা করে এক একটা লাইসেন্সের মূল্য। এখন এই এক একজন ব্যক্তিকে মনে করেন এক্স একজন ব্যক্তি, ওয়াই একজন ব্যক্তি, জেড একজন ব্যক্তি, এই এক্স ওয়াই জেড এই তিনজন ব্যক্তি এই টেন্ডারটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করবে। লটারি হবে, মনে করেন এক্স পেল না, ওয়াই পেল আর জেড পেল। এবার ওয়াই পাইছে 1 বেল, জেড পাইছে 1 বেল। এবারে যে খাতুনগঞ্জের এই যে করিম ছিল না, খাতুনগঞ্জের এই যে ব্যবসায়ী করিম ছিল, এই করিম কি করবে জানেন? এই করিম এবার এখান থেকে এসে এই ওয়াইকে খুঁজে বের করবে, জেডকে খুঁজে বের করবে, খুঁজে বের করে তাদের কাছ থেকে লাইসেন্সটা কিছু প্রফিট দিয়ে কিনে নিবে। এভাবে টোটাল বাংলাদেশে প্রতিটা লাইসেন্সের মূল্য যদি 50,000 টাকা হয়, আর করিমের এই চায়না কোম্পানি থেকে 1 কন্টেনার মাল আনতে যদি 23 লক্ষ টাকার বাজেটের দরকার হয়, অর্থাৎ লিমিটের প্রয়োজন হয় 23 লক্ষ টাকা, তাই একটা লাইসেন্সের লিমিট আছে হচ্ছে 50,000। তাহলে 23 লক্ষ করতে গেলে তাকে কতগুলো জেলায় ঢুকে মনে করেন 200 লাইসেন্সের তার ব্যবস্থা করতে হবে। তাহলে প্রতিটা 64 জেলায় ঘুরে ঘুরে তাকে 200 ব্যক্তির সাথে যোগাযোগ করে এই লাইসেন্সটা নিয়ে টোটাল তার লাইসেন্সের যতগুলো 200টা লাইসেন্স 1 2 3 4 5 এভাবে 200, এই প্রতিটা লাইসেন্সে 50,000 টাকা করে লিমিট আছে। সবগুলো লিমিট এক জায়গা করে সে একজন ইনডেন্টর, INDENTOR ইনডেন্টরকে যখন দিবে, তার আগে এদের সাথে আবার একটা অ্যাগ্রিমেন্ট আছে যে তাকে এই লাইসেন্সটা নেওয়ার পরে ব্যাংক ফরওয়ার্ডিং করার পরে এরপর 90 দিনের মধ্যে মালটা বাংলাদেশে আপনার কাস্টমসের থেকে মালটা রিসিভ করতে হবে। মানে সে টাকা দিবে, চায়না মালটা রেডি করবে, এরপর জাহাজে করে বাংলাদেশে আসবে, এরপর পোর্টের থেকে মালটা খালাস করার পরে যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো তাকে এই যে ওয়াইজেড ছিল সেই ওয়াইজেডকে জমা দিতে হবে। তারা আবার ডিসি অফিসে ওই কাগজগুলো জমা দেবে যে 90 দিনের মধ্যে মালটা এসেছে, না হলে এই ওয়াই আর জেডের যে লাইসেন্সটা আছে সেটা সারা জীবনের জন্য বাতিল হয়ে যাবে। তাহলে বিষয়টা কত সেন্সিটিভ এবার বুঝে দেখেন। এবারে যে ইনডেন্টরের মাধ্যমে এতগুলো লাইসেন্সকে লাইসেন্স মানে এক একটা লিমিট 50,000 করে লিমিট, এই এতগুলো মিলে এবার 23 লক্ষ টাকা হয়েছে। এই ইনডেন্টর তখন করবে কি, তার পক্ষ থেকে এই যে চায়নার একটা কোম্পানি মনে করেন ছিল কে, এই কোম্পানিকে এলসিটা ফরওয়ার্ড করে দিছে, তখন এই কে ওই এলসির এগেনস্টে মালটা পাঠায় দিয়ে সে তার মতো করে টাকাটা উঠায় নিয়েছে। এবার যখন এই মালটা যখন পোর্টের মধ্যে যখন আসে, মনে করেন পোর্টের মধ্যে জাহাজটা আসছে, এই কন্টেনারটা নিয়ে জাহাজটা আসছে, এখানেও অনেক রকমের ঘটনা, সিন্ডিকেট অমুক তমুক থাকে, কারণ ওইখানে আমারও মাল আসছে আর একজনের আসছে। আমার মন যদি শয়তান হয়, খারাপ হয়, আমি চাবো ওর মালটারে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে, অথবা ওর নামে 2-4টে মিথ্যা অপবাদ দিতে। তখন কাস্টমস করবে কি, ওইটাকে যাচাই বাছাই করতে যে 1-2 লাখ টাকা তো ফাউর উপর তার নষ্ট হবেই, প্লাস তার মালটা 1 মাস 2 মাস পরে যে পোর্টের থেকে বের হবে, আর আমার মালটা বের হয়ে গেল। তা আমারটা বের হলে আমি যত দ্রুত বেচে টাকা পাবো, লাভবান হবে, আর তার তো এই মাল নামাতে যে উল্টে আরও এত টাকা এবং এত ভোগান্তি, ইভেন সিজনেরও ব্যবসার সময় শেষ হয়ে যাবে, তাহলে সে কখনো বড় ইম্পোর্টারে পরিণত হতে পারবে না। আমি সবসময় ইম্পোর্টারে বস হয়ে থাকবো, আর এটিকে বলে ইম্পোর্টারের সিন্ডিকেট। তাহলে ইম্পোর্টারের সিন্ডিকেট কী জিনিস, তারপরে মালের দাম, কী কারণে মাল দেরি করে পোর্টে আসছে কিন্তু মাল খালাস হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু আপনারা খুব সহজভাবে ক্লাস 4-5-এর একটা বাচ্চা হলেও শিখে ফেললেন। এবং আমার ভিডিও থেকে মানুষ এভাবেই সহজভাবে সব কিছু শেখে, খুব
কাট ক্লিয়ার জিনিস, কোনো কিছু গোপন করার নাই, কোনো কিছু চুরি করার নাই, কোনো কিছু নিজের স্বার্থে না বলা নাই। সাধারণ মানুষ সবাই যেন স্বচ্ছ জ্ঞানটা অর্জন করে, এই জন্য খানস গ্লোবাল এবং জোবায়েদ ভাই। তাহলে অনেক সময় দেখবেন বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে একজনই আজীবন ধরে রাজত্ব করে যাচ্ছে, সে খেলাটা ওই কাস্টমসে এভাবেই খেলে নতুন যারা আমদানিকারক হতে চায় তাদের বাসটা মেরে দেয়। এখন কথার কথা এ চিন্তা করছিল চায়না থেকে একটা বেবি সুইট আনতে, যে এর খরচ পড়বে 4,500 টাকা, আর এই ভদ্রলোকও চিন্তা করছে 4,500 টাকা। কিন্তু এই লোকটার যে অতিরিক্ত যে খরচটা হয়ে গেল তাতে তার কেনা দাম হয়ে গেল 5,200 টাকা। এখন ইনি মাল আনছে মনে করেন 1,000 বেল, আর ইনি হচ্ছে নতুন উদ্যোক্তা, ইনি আনছে 273 বেল। তাহলে ইনার 1,000 বেল মাল সেল হয়ে যাবে, ইনার মালটা আটকে যাবে, এবং সিজন শেষে যে দেখা যাবে ইনার মাত্র 73 বেল মাল বিক্রি হয়েছে, 200 বেল মাল জমে আছে, সেই মালটাই পরের বছর যে তাকে পুরানো মাল আকারে বিক্রি করতে হবে। আর যেহেতু এতদিন তার এই টাকা পয়সা, সে ব্যাংকের লোন টোন কোনো কিছু আটকায় রাখতে পারবে না, কারণ সেও তো বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা লোন করে এই মালটা কেনে। তো তখন পাওনাদাররাও প্রেশার দেবে যে তোমার তো মাল চলে আসছে, টাকা দাও টাকা দাও টাকা দাও। তখন উনি বাধ্য হয়ে, যেহেতু মালেরও 6 মাস বয়স হয়ে গেছে, তখন এই মাল ওনার ওই মূলধন উঠটা তো দূরের কথা, পারলে উনি দেখতেছে এই মালটা যদি 6 মাস থাকে তা আমি 2,000 করেও বেচতে পারবো না। আমি তো ভাবছিলাম আমার 4,500 কেনা, আমি এটা 6,500 করে বেচবো, তা আমার খরচই পড়ে গেছে 5,200। আর এখন যে অবস্থায় পড়ে গেলাম, সিজনও শেষ, মালও রয়ে গেছে 200 বেল। আর এই 200 বেল মাল যদি 6 মাস অথবা পরের বছর পর্যন্ত রাখতে হয়, তখন এই মালকেও ওই কথার কথা 2,000 টাকা করে দাম বলবে না। তাহলে এই মালটা একটু কমের মধ্যে 4,500 না, তাহলে এটা 3,000 করে বিক্রি করে দাও। অন্তত কিছু তো অন্তত পাওনাদারে থামাই, কারণ পাওনাদারের জন্য তো ব্যবসায় বসতে পারতেছি না, ঘরেও বসতে পারতেছি না। আর পাওনাদার কী পাবে? পাওনাদার যে টাকা চাইতে আসে তার জন্য বউয়ের যেসব কাহিনী, তোমার কারণে বংশের কোনো মান সম্মান থাকলো না, এলাকায় আত্মীয় স্বজনের কাছে মান সম্মান থাকলো না, তো পাওনাদারের থেকে ঠেলা হচ্ছে বউয়ের, তার প্রেস্টিজের ঠেলা। আবার কবে তোমার দিয়ে কোনো দিন ব্যবসা হবে না। অ্যান্ড বউ তো এত ঘটনা জানে না যে জামাই কেন ব্যবসায়ী হতে পারতেছে না, বউ খালি বউয়েরটাই দেখতেছে। তাহলে এই লোকটা মানসিকভাবে কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে, খিটখিটে মেজাজের হয়ে যাবে, বদ মেজাজের হয়ে যাবে। আর বেশি হয়ে গেলে কি হয়েছে, মানুষের গায়ে হাত পায়ে দুটো চড় থাপ্পড় মারলে উল্টার মামলা খাবে 5টা। এখন তাকে তার ওই 4,500, এখন তাকে ওই 3,000-এর মালটা বেচে দিতে হবে। এই বেচে যখন দিবে তখন বিভিন্ন ব্যবসায়ী, কথার কথা খাতুনগঞ্জের কিছু দোকানদার অথবা সাদুরঘাটের কিছু দোকানদার, তারা এই মালটা তার কাছ থেকে এইটা কিনে নিয়ে যে পরবর্তীতে ওই যে ব্যবসায়ী যে আপনার 6,500 করে চায়না একটা বেল বিক্রি করতেছিল, ওইটাই তখন 6,300 করে বেচবে। ভাই আপনার জন্য 200 টাকা কম আছে, মাল নেন। তাহলে মধুটা ব্যবসায়ীরা খেয়ে ফেলবে, ইম্পোর্টার বাসমারা খাবে। তাহলে ইম্পোর্টার প্রতিদিন কেন জন্মায় না, আর ইম্পোর্টার কেন টিকে থাকতে পারে না, আর মাল কেন, মালের বয়স কেন 6 মাস হয়ে যায়, ওই চায়না থেকে কেনার সাথে সাথে কেন আপনার মালটা টকটকে অবস্থায় আসে না, সব কিছু কিন্তু আপনারা এখান থেকে শিখে ফেললেন। আর এর বাইরে কেউ যদি তার স্বার্থে কথা বলে, বুঝবেন যে সে কিছু গোপন করতেছে অথবা লুকাচ্ছে। জুবায়েদ ভাই আপনাদের যেটা শেখায় সেটা হচ্ছে সলিড জ্ঞান। আচ্ছা, তাহলে এই মালের দাম, তারপরে মাল আসতে দেরি কেন হয়, মাল কেন পোর্টে ডিডিপি বলে 7 দিন ফ্রি ডিউটি, অর্থাৎ 7 দিন মালটা এসে পড়ে থাকলে কোনো ট্যাক্স অথবা ভাড়া দিতে হয় না। 7 দিনের পরে কন্টেইনার থাকবে, আর যে টাকা ভাড়া আসবে তাতে যে মাল ইম্পোর্ট করে ওর মনে করেন কলিজা ছিঁড়তে ছিঁড়তে যাবে। ওর কান্না দেখার মানুষ, ও কানতেও মানুষ ভাড়া পাবে না, এই 7 দিন টাইম যেই চলে যাবে। তাহলে একটা ইম্পোর্টার টাকা থাকলেই কেন হতে পারবেন না? কারণ এই যে লাইসেন্সগুলো ডিসি অফিসের থেকে কেনা হচ্ছিল, এই কেনার মধ্যেও সিন্ডিকেট থাকে। এখানেও আগে যেমন গত বছর 26,000 25,000 ছিল, এবছর ওই 50,000 লিমিটের সাথে আরও 27,000 দিয়ে, প্রফিট দিয়ে তারপরে একটা লাইসেন্স, অর্থাৎ আপনার হচ্ছে 77,000 টাকা দিয়ে একটা 50,000 টাকার লাইসেন্স কিনতে হয়। তো এই টাকাটাও তো এই মালের মধ্যে যেই ব্যবসায়ী আমদানিকারক উঠাবে না। তাহলে অরিজিনালি আপনার
বিদেশ থেকে একটা মাল যদি 4,000 টাকায় যদি কোনো ইম্পোর্টার যদি কিনে, চায়না একটা কোম্পানি থেকে একটা বেবি সুইট, তো বাংলাদেশে আসতে আসতে সেই মালটার দাম 6,500 টাকা হতে বাধ্য, অথবা 6,000 প্লাস হতে বাধ্য। এরপর দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, সব কিছু বাড়তেছে। এরপর যে ভদ্রলোক বিশাল একটা গোডাউন নিয়ে 10 কোটি টাকার মাল সারা বছর ধরে আটকায় বসে আছে, এই 10 কোটি টাকা ব্যাংকে রাখলেও তো তার কত হইতো। এই 10 কোটি টাকার মুরগি যদি পালতো, তা মুরগিতে ডিম পারলে কত কোটি টাকার ডিম বেচতে পারতো। কিন্তু সে গাইডের ব্যবসায় খাটায় রাখছে। তা যখন এই শীতকাল যখন আসবে, তখন এই 6,500 টাকার মালটা সে কি 12,000 টাকায় বিক্রি করবে না? অবশ্যই করবে। কারণ এখানে তার প্রতি মাসে ব্যাংকের ট্যাক্স আসতেছে, কী পরিমাণ পাওনাদার সামলাচ্ছে, কত কিছু, এরপর ভাড়া, কত কিছু। তা তার তো 12,000 টাকায় মাল বিক্রি করলে তার কিছু থাকা কথা না। এরপরে দেখা যায় তারা মালটা 10,000 টাকায় ছাড়তেছে। তাহলে মেইন ঘটনা হলো কি? মেইন ঘটনা হলো যে আপনার মালটা 10,000-এ কী কারণে যায়, সে অথবা 12,000-এ কী কারণে যায়, সেটা আপনারা শিখলেন। এবার আসেন আরও একটা মজার ঘটনা। আরও একটা মজার ঘটনা, সেটা হলো যে চায়নার একটা কোম্পানি, মনে করেন নাম হচ্ছে তিনটেক্কা, ট্রিপল এ। এই তিনটেক্কা কোম্পানিতে খানস গ্লোবাল ফোন দিছে। খানস গ্লোবাল, ঠিক আছে, খানস গ্লোবাল ফোন দিছে। আর মনে করেন অন্য কোনো একজন ব্যবসায়ী বাংলাদেশ থেকে, মনে করেন খাতুনগঞ্জ, ফোন দিছে চায়নার এই ট্রিপল এ কোম্পানিকে দিয়ে। এখন খানস গ্লোবালের একটা বৈশিষ্ট্য আছে, সে কোয়ালিটির সাথে কোনো ছাড় দেয় না। তাহলে খানস গ্লোবাল বলতেছে যে এই ওই তোমার ট্রিপলের কার্ডিগ্যান, CARDIGAN, কার্ডিগ্যান কত করে পড়বে? তখন চায়না কোম্পানি বলছে $1 করে পড়বে পার কেজি। আচ্ছা, মাল কিন্তু আমাকে স্যাম্পল দেখাইছো যেভাবে, সেভাবে তোমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, দিব। এবার বাংলাদেশের খাতুনগঞ্জের থেকে মনে করেন যে এইস নামে একজন ব্যক্তি, সে এই ট্রিপল এ কোম্পানিতে চায়নাতে ফোন দিছে, ভাই কত করে পড়বে? ও বললো যে বাংলাদেশে একটা কোম্পানি নিচ্ছে, তোমার নাম বলবো না, $1 করে, তোমারও $1। ও কয় না ভাই, আমার $1 চলবে না, আমারে 60 সেন্টে দিতে পারবা, মানে 40 সেন্ট কম, 40 পয়সা কম। ও বলে পারবো না কেন, চায়নাতে $1-এও একটা গ্লাস বানায়, আর 10 সেন্টও একটা গ্লাস বানায়, আপনার বাজেট অনুযায়ী চায়না সবই পারে। তোরে বললো যে ঠিক আছে, তাহলে তোমাকে ওই 60 সেন্ট করে দিতে পারবো। চায়না কখনো কাস্টমার ছাড়ে না, দিতে পারবো। তাহলে সেও এই ট্রিপল এ দেওয়া একটা গাইড, মনে করেন এই হচ্ছে একটা গাইড, এই গাইডের পরে কি করা, ট্রিপল এ লেখা, লেডিস কার্ডিগ্যান। সে অর্ডার দিছে 60 সেন্টে, মানে 60 পয়সায়, আর আমি অর্ডার দিছি $1। মানে এখানে দাম কত বেড়ে গেল, ডলারের হিসাব করেন কত বেড়ে গেল। তাহলে এইটা যদি 80 কেজি যদি হয়, তাহলে টোটাল কত টাকা, গুণ হচ্ছে 80, কত টাকা টোটাল বাড়লো, গুণ হচ্ছে 80, কত টাকা বাড়লো। তাহলে খানস গ্লোবালের কেনা দাম কত? আর এই যে এইস নামে একজন, এইস না, নামটা আমি বলি, মনে করেন যে মুহিত, নাম হচ্ছে মুহিত, এই মুহিত সাহেব যে মালটা কিনলো, তার কেনা দাম কত পড়লো? তাহলে এখানে প্রায় 4 থেকে 5,000 টাকা আপনার ডিস্টেন্স তৈরি হয়ে গেল। এখন এই ট্রিপল এ কোম্পানি কিন্তু মালটা আমাকেও দিচ্ছে, মুহিত সাহেবকেও দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আমাকেও দিচ্ছে, মুহিত সাহেবকেও দিচ্ছে। এখন মুহিত সাহেবকে কি দিছে? আমাকে তো $1 ভালো কার্ডিগ্যান দিছে, যেখানে 70% পড়ছে কার্ডিগ্যান, আর হয়তো বা 30% পড়ছে সোয়েটার। কারণ আমিও তো $1.5 মালটা অথবা $1.30 মালটা $1 ফাইনাল করছি। ওই যেহেতু একটু কমাইছি, ও 30%-এর মধ্যে সোয়েটার মিলাই দিছে। আর মুহিত সাহেব গেছে 60%, ওই আপনার আরও কমাইছে, উনি 60 সেন্টে, 60 পয়সায় মালটা কিনতেছে। তাহলে উনারে দিছে হচ্ছে 30% আপনার কার্ডিগ্যান, আর 70% হচ্ছে সোয়েটার। তাহলে আমার মালে হচ্ছে 70% সোয়েটার, আর উনার মালে হচ্ছে কার্ডিগ্যান, আর উনার মালে হচ্ছে 30% কার্ডিগ্যান। মাল কিন্তু 3 টেক্কা, একই রঙের নীল রঙের শর্ট। আবার আমি যে কার্ডিগ্যান নিছি, আমার কোড হচ্ছে 13, উনিও কার্ডিগ্যান আকারেই নিছে, কিন্তু কার্ডিগ্যানের মধ্যে সোয়েটারের পরিমাণ বেশি, যার কারণে ওনার রেট কম।
ওনার মালের কোডও 13। তাহলে 3 টেক্কার মাল কার্ডিগানে 70% পাওয়া যাচ্ছে, মাল খুব ফার্স্ট ক্লাস। এবার এই 3 টেক্কার মালটা এইখানে এবার খানস গ্লোবাল বিক্রি করতেছে। আর এখানে কথার কথা মুহিত সাহেব, আমি জানি না খাতুনগঞ্জে এই নামে কেউ আছে কিনা, যদি থাকে তাহলে আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি না, মনে করেন মুহিত বাদ দিয়ে মনে করেন আমার বউয়ের নামই আমি বলি, মনে করেন রুমকি, ঠিক আছে? আচ্ছা, মনে করেন যে নাম আমি দিয়ে দিই সালমা, অথবা আচ্ছা যে কোনো একজন মহিলার নাম দিই, মনে করেন রিমা। রিমা নামে একজন ভদ্রমহিলা। তো এই রিমা নামে যে ভদ্র মহিলা আছেন, উনি যে মালটা বিক্রি করছে সেটাও ট্রিপল এ 3 টেক্কা এবং উপরে কোড লেখা হচ্ছে 13। আর আমিও যে মালটা বিক্রি করছি সেটা হচ্ছে 3 টেক্কা, উপরে কোড লেখা হচ্ছে 13। এবার কাস্টমার যখন আমার মালটা পাচ্ছে বলছে খানস গ্লোবালের মাল নিয়ে ব্যবসা হচ্ছে, আর রিমা ম্যাডামের মালটা যখন পাচ্ছে তখন ব্যবসা হচ্ছে না, তখন মালের উপর গালাগাল। এবার এটাকে খানস গ্লোবাল না মনে করে এটাকে যদি মনে করেন সীমা, ওনার নাম হচ্ছে সীমা আর ইনার নাম হচ্ছে রিমা, এবং এই দুইজন হচ্ছে মনে করেন খাতুনগঞ্জের ব্যবসায়ী অথবা ইম্পোর্টার। আবার মেইন যে ইম্পোর্টার, সেই ইম্পোর্টার আরও একটা কাজ করে, যেহেতু ইনারা ডিরেক্ট ইনার কাছ থেকে যোগাযোগ করে মাল আনতেছে, তাহলে তো ইনারা দুজন ইম্পোর্টার। এবার মনে করেন দুইজন ব্যবসায়ী, একজনের নাম হচ্ছে কথার কথা মানে যে কোনো একটা নাম কোনো ব্যবসায়ীর সাথে মিলে গেলেই তো তখন শুনতে একটু খারাপ শোনায়। তো এখন কার নাম কী তা তো আমার সব এখন মুখস্থ নাই, কী নাম বলি কী নাম বলি। আচ্ছা মনে করেন একজনের নাম হচ্ছে অ, আর একজনের নাম হচ্ছে আ, ঠিক আছে, খাতুনগঞ্জের ব্যবসায়ী। আর মাল মনে করেন একজনই মাত্র নিয়ে আসছে, তার নাম হচ্ছে দন্তনিস্ব, দন্তস্ব। সে এই ইম্পোর্টারের কাছ থেকে 100 বেল মাল আনছে দামিটা $1, আর 500 বেল মাল আনছে একটু কম দামিটা মানে 60 সেন্টের। ইনি 60 সেন্টের আনছে 500 বেল, আর 100 বেল আনছে হচ্ছে কি ওই আপনারা যেটারে এ গ্রেড বি গ্রেড বলেন। বেসিক্যালি ঘটনাটা হচ্ছে একটা হচ্ছে দামি, একটা হচ্ছে কম দামি, দুটোই নতুন মাল। এখন এই মালটা আনার পরে উনি প্রথমেই 100 বেলের মধ্যে 50 বেল ইনাকে দিছে আর 50 বেল অকে দিছে, মানে একজন খাতুনগঞ্জের দোকানদারকে দিছে, আর 50 বেল আকে দিছে। আ হচ্ছে খাতুনগঞ্জের দোকানদার। এখন অ করতেছে কি 64 জেলার মধ্যে 50টা জেলায় 50 জনকে 50টা মাল দিয়ে দিছে, আর আও করছে কি 50 জনকে 50টা জেলায় 50টা মাল দিয়ে দিছে। তারে সারা বাংলাদেশে যখন এই দামি 3 টেক্কার 3 টেক্কার লেডিস কার্ডিগান 13 কোট পেয়ে গেল, প্রতিটা মানুষ এবার বলল ভাই 3 টেক্কার লেডিস কার্ডিগান কোড লেখা 13, ভাই মাল পড়ছে সেরকম খিস খাওয়া মাল, ভাই এই মাল কিনতে হবে। এবার দোকানদাররা অথবা এলাকার ব্যবসায়ীরা যারা গাইড খুলে বিক্রি করে তারা ওই চিলের কানের পিছনে ধরেছে, ভাই 3 টাকা মাল আছে নাকি, কয় টাকা দাম, এ আর এক দোকানদারে ফোন দিচ্ছে, তবে একই অফিসের 5জনরে 5বার ফোন দিচ্ছে, ভাই দাম কত, ভাই ওই 15,500 না করে এদের কোনো মতে 15,200 করা যায় না ভাই, আমি খুব গরিব মানুষ ভাই, গরু বেচে মাল কিনতেছি। মানে যার মনে যত কথা আছে, নাটক আছে, গল্প আছে, বাস্তবতা আছে, সত্যি আছে, মিথ্যা আছে, সবাই ইমোশন আছে, সব কিছু দিয়ে এই কথাগুলো বলতেছে, বলে 200-300 টাকা 100 টাকা 50 টাকা কমে হলে মালটা নেওয়ার চেষ্টা করতেছে। এখন ইম্পোর্টার দেখতেছে যে তার মালটা হিট করছে। এবার সে মাল মনে করেন 100 বেল না এনে 200 বেল আনছিল, তা এখানে তো 100 বেল মাল দিয়ে হিট করাইছে। এবার করছে কি, এবার তো প্রতিটা দোকানদারের চাহিদা বেড়ে গেছে, কাস্টমাররা খালি ট্রিপলের মাল চাচ্ছে 13 কোড। এবার দোকানদারও না বলছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি 100 বেল মাল দেন, তাড়াতাড়ি 50 বেল মাল দেন। এবার এই ইম্পোর্টার করতেছে কি, ওই প্রথম 100 বেল যে মার্কাটা হিট হয়ে গেছে, এবার এই 100 বেল আবার দিবে, সেইখানে 50 বেল অথবা 30 বেল দিবে হচ্ছে ওই দামিটা, আর মনে করেন যে 170 বেল মাল দেবে হচ্ছে কম দামিটা, এই দোকানদারদের কাছে ধরায় দিবে। এই দোকানদাররা এবার মাল বেচার পরে খানকির ছেলে, চোদানির পোলা, চিটারের বাচ্চা, প্রথম মাল ভালো দিছিত এখন মাল খারাপ দিচ্ছিত,
তুই তো আমারে ভাষায় দিছিস, এই তুই তো আমারই হাতাহাতি এই ক্রেতা আর হচ্ছে বিক্রেতার মধ্যে চলতে থাকবে। ইম্পোর্টার কিন্তু ইম্পোর্টারের মধ্যে একদম শান্তিতে আছে, কারণ ইম্পোর্টার আবার এই দোকানদারদের বাকিতে মাল দিচ্ছে, 5 লাখ টাকার মাল বাকিতে দিচ্ছে, কইছে 3 দিনের মধ্যে বেচে টাকা দিবা। ইম্পোর্টার কোনো কাস্টমারের কোনো প্যারা নেওয়ার মধ্যে নাই, এই হাতাহাতি চড়াচড়ি সব হবে এই দোকানদার আর অর্থাৎ বিক্রেতা আর হচ্ছে ক্রেতা এদের মধ্যে। ক্লিয়ার? তাহলে আপনারা যে এই যে 3 টেক্কা মাল এবং 13 কোড লেখা, এই মালটা হলেই ফাটাফাটি, আর আপনার এলাকায় একজন এই মালটা 12,500 টাকায় বেচতেছে, কথার কথা খানস গ্লোবাল বেচতেছে 15,500 টাকায়। 3,000 টাকা পার্থক্য। খানস গ্লোবাল তো কিছু সেরকম সিটার গরিবের পেটে লাথি মারতেছে। এই যে আপনাদের মানসিকতাটা, ভাই কেনার সময় তো মালের দাম 4,500 টাকার এদিক ওদিক আছে, আর এই যে মালটা কোনটা যে সেই 100 বেল অথবা 200 বেলের দামি মালটা, অর্থাৎ যেটাকে আপনারা মুখে মুখে এ গ্রেড বলছেন, আর কোনটা যে বি গ্রেড অথবা কম দামিটা, ওইটা চেনার পরেও ব্যবসায়ী খাওয়া দেওয়ার চেষ্টা করে জুবায়েদ ভাইকে, খানস গ্লোবালকে, কারণ তাদের এই মাল বিক্রি করতে হবে। আর এই কারণেই নিজের বউ বাচ্চা ঘর সব ফেলে রাখে 2-2.5 মাস এখানে পড়ে থাকা, যে আমার হাত দিয়ে যে মালটা যাবে আমি সেটা চেক করে তারপরে আমার ক্লায়েন্টদের দিব। এবার তাহলে বুঝে দেখেন, আপনারা যে মার্কার পিছনে দৌড়ান, এই মার্কার অপরাধ কোথা থেকে জন্ম নিচ্ছে? আরও একটা জন্ম আছে, সেই জন্মটা হলো আপনারা যখন অনলাইনে কোনো একটা ওই ই কমার্স ওয়েবসাইটে একটা প্রোডাক্টের জন্য আপনারা অর্ডার কাটেন, মালটা আসার পরে যখন চেক করেন তখন টের পান না যে শালা অনলাইনে কী কী সব অ্যাডভার্টাইজমেন্ট দিছে, মাল তো দিছে একটা থার্ড ক্লাস, পান না? তো চায়না কি একদম স্বর্গ থেকে আসা পীর সাহেব? আমেরিকা কি পীরের মতো রাষ্ট্র যে ওখানে পীর ছাড়া কোনো কিছু জন্মায় না? তো এই চায়নাতে তো সিটার বাটপারে ভরা, থাইল্যান্ডে সিটার বাটপারে ভরা, কোরিয়াতে দুর্নীতিবাজে ভরা, জাপানেও সিটার আছে। তাছাড়া জাপানি মুভির মধ্যে ওই মারামারি, তারপরে ব্যবসায়িক ধান্দাবাজি, এগুলো ওইসব দেশের মুভি কেন তৈরি হয়? তাহলে তো এখানে খালি ধর্মীয় মুভি তৈরি হইতো। অর্থাৎ তাদের কালচারে এগুলো আছে, এবং তারা যে করাপশন করে সেটা আমরা তো খয়রাতির মতো অন্যায় করি, আর ওরা যেটা করে সেটা আরও টপ লেভেলের অন্যায় করে, যেখানে আপনার কথা বলার সুযোগ থাকে না, এত শিয়ানাগিরি করে। তো চায়না তো তাকে ইম্পোর্টার কথার কথা মনে করেন, আমি ইম্পোর্টার, আমি $1 করে পে করছি, $1 করে, কিন্তু ও হারামজাদা যে আমারে খারাপ মাল দেবে না, আর মালটা পাওয়ার পরে খোলার পরে রিভিউ দেখে তো আমি বুঝতে পারবো শালা তোরে বিশ্বাস করে $1 কাজ দিছিলাম, তুই তো শালা আমারে 30 সেন্টের মাল ধরায় দিছিস, তা তুই তো আমারে মাইরে দিছিস। এখন আমি কি এই দেশটা যে চায়না ওরে যে মামলা করতে পারবো না, চড়াইতে পারবো? তাহলে আমাকে এই মাল যেভাবে হোক ক্লোজ করে লস দিয়ে হলো মাল আমাকে বিক্রি করতে হবে। আমি কিন্তু টাকা ঠিকই $1 দিছি, কিন্তু চায়না আমারে ধরায় দিল। তাহলে নাম্বার 1 ধরাইতে পারে চায়না, নাম্বার 2 ইম্পোর্টার জানে সে কোন মাল কত রেটে আনছে আর কোনটা কত পার্সেন্ট ভাজাচ্ছে। আর মার্কেট পাওয়ার জন্য যে কোনো একটা মার্কাকে সবার আগে ভালোটা ছেড়ে দেওয়া হয়, যেটা সেপ্টেম্বর অক্টোবরে ছাড়া হয়। আর এই জন্য এত কথা আপনাদের না বলে একটা সংকেত আপনাদের আমি দিছিলাম যে ভালো মাল প্রচুর পরিমাণ সেপ্টেম্বর অক্টোবরে আছে, যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তাদের পা ধরছি, তারা এখন মাল নেন। আপনারা বলছেন ভাই ওই শীতকাল আসুক, শীত কেমন পড়ে সেই বুঝে মাল নিব, তা ভালো মাল মার্কেটের থেকে বের হয়ে গেছে। আর এখন আপনাদের জন্য একটা এ গ্রেডের মাল খুঁজে বের করতে গেলে আমার পা ফুলে পায়ে পানি চলে আসে, হাঁটতে হাঁটতে এক গোডাউনের আর এক গোডাউনে। পার চেহারা দেখছেন কি হয়েছে? শিয়াল কুত্তার মতো হয়ে গেছে, খালি আপনাদের জন্য পরিশ্রম করতে করতে। বাট এইগুলো তো আপনাদের বোঝার ক্ষমতা নাই। এখন আপনার পাশে একজন ব্যবসায়ী আছে, মনে করেন এই আপনি এই এলাকায় 10 জন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী কোনো একজন সাপ্লায়ার, কথা কথা সে সাপ্লায়ার প্লাস ইম্পোর্টার, সে অথবা ওই সাপ্লায়ারের সাথে ওই ইম্পোর্টারের সম্পর্ক ভালো, ওই সাপ্লায়ার ওই ইম্পোর্টার সংকেত দিছে যে তুই বেটা একটা কাজ কর, তোরে 8,000 টাকা করে দিচ্ছি তুই, অথবা 10,000 করে দিচ্ছি, তুই 12,000 করে ব্যাস। এখন ও যেই 12,000 করে বেচা শুরু করছে, আর আপনার আশপাশে 2-1 জন ব্যবসায়ী এই মালটা, আপনি হলেন এই,
আর আপনার পাশে দুই একজন ব্যবসায়ী ওই মালটা 12,000 টাকা 12,500 টাকা করে নিছে, তখন আপনার কাছে মনে হচ্ছে আল্লাহ, আমার আশপাশের সব ব্যবসায়ী 3 টেক্কার মাল 12,500 টাকা করে নিচ্ছে, আর আমি এই বালের খানস গ্লোবাল ঠাপাইতে যে আমি এই জায়গাতে 15,000 টাকা করে মালটা কিনতেছি। শালা তো মিষ্টি কথা বলা মাদাচ্চোদ এই জোবায়েত ভাই। এই জোবায়েত ভাই তো আমারে একদম ফকির বানায় ছেড়ে দিচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে। এইটা যে আপনার মনের মধ্যে তৈরি হবে এটাই স্বাভাবিক। আর এই যে ভাষাগুলো মনে মনে থাকে, আমি উচ্চারণ করে দিলাম, আমাকে খারাপ মনে করার দরকার নাই। আপনার ব্রেনের মধ্যে 2 দিন ব্যবসা করতে এসে মার্কার পিছনে ঘুরে যখন আপনার শুধুমাত্র এইটুকুন জায়গায় জ্ঞান কাজ করে, আর চিন্তা করেন যে আপনি কোন চ্যাটের বাল, অথবা মুই যে কি হুন হয়ে গেছি, আমি কত শিয়ানা হয়ে গেছি, কমের মধ্যে মাল কিনতে পারেন। এই টোটাল এত জায়গা অনেক দূর আপনার ব্রেন থেকে এগুলো অনেক দূরে। ওই পর্যন্ত যাইতে আপনাকে 20 বছর পরিশ্রম করে যাইতে পারতেন না, যেটা এই 1 ঘন্টা 10 মিনিট 50 সেকেন্ডে চলতেছে। হয়তো বা 1 ঘন্টা 20 মিনিটে ভিডিও শেষ হয়ে যাবে। এই 1 ঘন্টা 20 মিনিটে জোবায়েদ ভাই আপনাকে যেটা শিখাই দিল, গাইডের জগতে 20 বছর থেকেও সেটা শিখতে পারতেন না। আপনার কোনো বাপে আপনারে শিখাইতো না, কারণ আপনি শিখলে তো আর ব্যবসা করা যাবে না। দেখেন না জোবায়েদ ভাইয়ের কত ভিডিও ওই ব্যবসায়ীদের পেটে লাথি পড়ে বলে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, অথবা ডিলিট করে দিছে। আপনাদের বোঝার ক্ষমতা নেই যে এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও জোবায়েদ ভাই হঠাৎ করে কেন ডিলিট করে দিল। তো এইগুলো শিখতে আপনাদের সময় লাগবে। জোবায়েদ ভাই আপনাদের ভালোবেসে খালি নিজের অফিসের লোকদের শিখাইতে পারত। জোবায়েদ ভাই কখনো এই কাজটা করে না, যা বলে সবার জন্য ফ্রি এবং উন্মুক্তভাবে শেখায় দেয় মন খুলে। কারণ শিক্ষা হচ্ছে দানের বিষয়। বর্তমান যুগের স্কুল কলেজের মাস্টাররা টিউশনি করে যেভাবে শিক্ষা বিক্রি করে, জোবায়েদ ভাই ওরকম চুতিয়া মাদারচোদ কোয়ালিটির শিক্ষক না। জোবায়েদ ভাই একটা জিনিস জানে, শিক্ষা হচ্ছে বিতরণ করার জিনিস, দান করার জিনিস। মানুষকে শেখালে নিজের জ্ঞান কমে না, বরঞ্চ মানুষের দোয়ায় মানুষের উন্নতি হয়। আর জোবায়েদ ভাই এইটুকুনকেই বিশ্বাস করে, কারণ জোবায়েদ ভাই শ্বশুর সাহেব মারা যাওয়ার সময় বলে গেছে, বাবা, টাকার জন্য জীবনে কোনো দিন পাগল হবা না, মানুষের দোয়া পাওয়ার জন্য পাগল হবা। ঠিক আমার বাবাও মারা যাওয়ার সময় কাকতালীয়ভাবে সেম কথাটাই বলে গেছে। দুইজন দুই জায়গা মারা গেছে, দুইজন দুই সমাজের মানুষ, কোথায় বাগেরহাট, কোথায় বান্দরবন, সাতকানিয়া, কিন্তু দুইজন কেন যেন সেম কথাটাই জুবায়েদ ভাইকে বলে গেছে, যে মানুষের দোয়ার জন্য বাঁচবা, সম্মানের জন্য বাঁচবা, টাকার জন্য কখনো কাজ করবা না, টাকার নেশায় কখনো বাঁচবা না। তো এই জিনিসটা আমার জীবনের একমাত্র আদর্শ। আমার বাবা প্লাস আমার শ্বশুর, তাদের মন অনেক বড় ছিল, তাদের কর্মজীবনটাও এরকম সুন্দর ছিল যেটুকুন সন্তান হিসেবে আমি দেখেছি। তো সেখান থেকে আমার মানসিকতা এরকম যে আমি আপনাদের সলিড জ্ঞান এবং গুণটা দিতে চাই, যেন আজকে এই মুহূর্তে তো আমি মারা যেতে পারি, আমি মারা গেলেও যেন আমার নামটা যেন বাংলাদেশের কাপড়ের ব্যবসায়, গাইটের ব্যবসায় অথবা ইতিহাসে যেন লেখা থাকে যে কেউ একজন ছিল যে 50 বছরের যত গ্রুপ অফ কোম্পানিজ হাজার হাজার কোটি টাকা গরিব মানুষের পেটে লাথি মেরে হোক, তারপরে আল্লাহর নাম, ভগবানের নাম, কপালের নাম বলে হোক, এগুলো করে করে কামাই করে নিয়ে গ্রুপ অফ কোম্পানিজ বানাইছে। সেই সব ব্যবসায়ী আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের চোখের আড়াল করছে এবং কোন জিনিসগুলো আপনারা খাতুনগঞ্জে 100 বার এসেও জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আর ব্যবসায়ীরা সবসময় চাবে আপনি যেন ওই মার্কার মধ্যে পাগল হন। যখন আপনি এই মার্কার মধ্যে পাগল হবেন, প্রথমে এই মার্কাটা হিট করবে, এটার মধ্যে মার্কাটা আপনি পাগল হবেন এবং সারা দেশে ওই সিজনে এই মার্কার মালটা সুপার হিট হবে এবং সবাই পাগলের মতো এই মার্কার মালটাই খুঁজতে থাকবে। তখনই কী হবে জানেন? তখনই বাকি 500 বেল মাল তো শেষ হবে তুড়ি দিয়ে, সাথে উল্টে 5,000 বেল মালের অর্ডার আসা শুরু করবে। তখন মাল দিয়ে পারবে না, মাল তো নাই, সামনের বছরে ছাড়া দেওয়া সম্ভব না। অর্থাৎ সে তার খেলায়, এই যে ইম্পোর্টার, সে তার খেলায় সাকসেসফুল হয়ে গেল। গাইটের জগতে অনেক অনেক ইথিক্সের কথা বলেন যে ভাই একটা মালে 2,000 টাকা অমুকে ব্যবসা করছে, ও তো সিটার, ও তো গরিব বাটপার, গরিব মানুষের দিকেও
লক্ষ্য করে না, ও তো বাটপার। এরকম কথাও আমার একটা মালের উপরে যেমন আসছিল। কথাটার সুন্দর উত্তর আপনাদের এবার বলে দিই। এই যে গত বছর যে আপনারা শার্ট কিনছেন, এই গত বছরের ঘটনাটাই আপনাদের বলে দিই। ইম্পোর্টার মাল আনছে 2 কন্টেনার, 273 বেল গুণ হচ্ছে 2, তাহলে কত হলো 6, 7 দুগুণী 14, 4 হাতে 1, 2 দুগুণী 4, 1 5, 546 বেল মাল আসছে। এখন এই শার্টটা যে কোনো একটা কোম্পানির, আমি আর নাম উচ্চারণ করলাম না, এটা আসছে বি গ্রেডে, মালটা সুপার হিট হয়ে গেছে। এখন শার্টটার অরিজিনাল মূল্য হচ্ছে 18,000 টাকা, আর এই মালটা উনি হোলসেল দিছে 20,000 টাকা করে, মানে 2,000 টাকা করে লাভ করছে। কিন্তু মাল ছাড়ছে মাত্র 50 বেলের মতো। কথার কথা এই 46 বেল ভাঙা মালটাই ছাড়ছে। এখন দেখলো এই মালটা এত হিট করছে আর মার্কেটে কারো কাছে শার্ট নাই এবং একটাই আছে, একটাই হিট করছে। তখন কি হয়েছে, ধাপ করে মেইন যে ইম্পোর্টার, এই ইম্পোর্টারই মালটা 10-15 দিনের জন্য বন্ধ করে দিছে, যে মাল আর নাই। মাল তো তার গোডাউনে আছে 500 বেল। 15 দিন যেই মাল নাই বলে দিছে, তখন কাস্টমার এমন ঝাঁপায় পড়ছে, এ মাল এখন কাস্টমার 40,000 হলেও কিনতে রাজি আছে। ঠিক যখন এই কাস্টমারের থেকে এই শব্দটা আসা শুরু করছে, ভাই লাগলে 40,000 দেবো, মাল এক বেল হলে আমার ম্যানেজ করে দেন, এই কথাগুলো যখন সব দোকানদারের মুখে মুখে চলে আসছে যে কাস্টমাররা 40,000 মাল নেবে, তখনই উনি ওই মালটা 30,000 না 32,000 করে হোলসেল দেওয়া শুরু করছে। মেইন ইম্পোর্টার, আমি কিন্তু একদম 1 নম্বর যে ইম্পোর্টার তার কথা বলতেছি। তাহলে একটা মালে সে 12,000 টাকা করে লাভ করছে, তাও মেইন ইম্পোর্টারের হোলসেল। বুঝতে পারছেন? তো মেইন ইম্পোর্টার যদি মালটা 12,000 টাকায় লাভ করে দোকানদারে দিছে, এবার দোকানদারের কেনা দাম 32 অথবা 33,000 করে, সে মালটা প্রথমে বিক্রি করছে 35,000 করে, এরপরে বিক্রি করছে 40,000 করে। আর ওর মধ্যে দিয়ে অনেক সময় একটা কথা বলি না, যে 10টা ছাগলের মধ্যে যে ছাগলটার কান একটু লম্বা টম্বা অথবা মুখটা লম্বা, ওটাকে পাঠা বলে, ওই 12,000 ছাগলের 23,000 বলে কোরবানি দিয়ে বেচা যায়। তো এইখানে এই 35,000 টাকার যেটা তাদের কেনা 32,000 টাকা, তার মধ্যে কয়েক বেল মাল তারা 65,000 টাকা করেও বিক্রি করছে দোকানদাররা। অর্থাৎ মেইন ইম্পোর্টার, এরপরে হচ্ছে দোকানদার করছে। এরপরে জোবায়েদ ভাই যখন ভিডিও করে দিছে, তখন সাধারণ মানুষ জানছে, তারপরে যে ওইসব দোকানদার সিটার বাটপার সাজছে, তখন সব প্রেশার জোবায়েদ ভাইয়ের পরে আসছে, যে জোবায়েদ ভাই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের ভালো চায় না। কিন্তু প্রেশারটা কিভাবে দিল বলতে পারতো, জোবায়েদ ভাই এই ভিডিওটা ডিলিট করে দেন, মানুষকে শেখায়েন না, তাহলে আমরা ব্যবসা করতে পারি না, ধর্ম রক্ষাও ব্যবসা করতে পারি না। সেইটা না বলে দিল খানস গ্লোবাল জোবায়েদ ভাই সিটারের বাচ্চা গরিব মানুষের মালে 2,000 টাকা বেশি দাম নিছে। এখন এই 2,000 টাকার দাম কেন যে বদলাইছে, সেইটা যেমন এই যে ট্রিপলের একটা মালের উদাহরণ, জন্ম কেনাকাটার উদাহরণ দিয়ে বুঝাই দিছি, সেই কথাটা তারা তো নিজেরা জানেই না। এই যে নতুন নতুন বুইফোর কিছু ওই কেসে শয়তানি বদমাইশি করে বেড়াইতো, বাপে কইছে ব্যবসায় বয়, একটু বিয়ে শাদিও করেছে, ব্যবসা করা দরকার, ব্যবসায় বইছে। এ মালের জন্ম কত, কেনা দাম কত, এই গোড়ার ডিমি তো এদের, এই মালের মধ্যে কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড, এই গোড়ার ডিমি তো এদের জানার কোনো সুযোগই নাই, এই শিক্ষাই তো তাদের নাই। তারা কোনো জায়গাতে দামাদামি করে মালটা পাইছে, মনে করেন 11,000 টাকা অথবা 10,500 টাকায়, মালটা বেচতেছে 12,000 করে। আর খানস গ্লোবাল যখন একটা মাল 15,000-এ বেচতেছে, যে ভাই আপনারা গরিব মানুষ, একটু ব্যবসা বাণিজ্য করবেন, আপনার কাছ থেকে 15,000 নিচ্ছে, শালা গরিবের পেটে লাথি মেরে খানস গ্লোবাল জোবায়েদ ভাই। কিন্তু আপনার যখন ক্রেতা এইসব কথা শুনে তাদের কাছ থেকে একটা মাল কেনে, এরপরে মাল খোলার পরে মাথা ঘুরাইতে থাকে, আবার ঘুরে ওই দেখা যায় পরের অর্ডারে এসে আবার খানস গ্লোবালে বলে যে ভাই তাহলে 15,000 না, 15,500 না, 15,000 রিকোয়েস্ট করি আমার একটা মাল দেন। কিন্তু কাস্টমার কিন্তু ওর কাছে যে গোয়া মারা খাওয়া, বুঝেন গার্মেন্টসের বাসায় গোয়া মারা খাওয়া, পাসা মারা খাওয়া,
ওর এই মিষ্টি মিষ্টি কথা শুনে ওই জায়গায় যে একটা পাসা মারা খেত তারপরে আবার খানস গ্লোবালে ব্যাক করে। আর সেইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো, যে মানুষ জেনে শুনে বুঝে তারপরে এসে খানস গ্লোবালের গুরুত্ব কী সেই জিনিসটা বুঝে তারপরে আমার কাছে ব্যাক করুক। তাহলে আমার এই পরিশ্রমটা, এই যে পা ফুলায় ফেলি, না খেয়ে না কষ্ট ক্লাস করে বুক ধরফর করতে থাকে, এই পরিশ্রমটা আমার বাচ্চাদের আমি কত মাসের পর মাস দেখি না, সেই পরিশ্রমের মূল্যটা আমি পাইব, তখন আমার ভালো লাগে। আমি সবসময় চাই আমার একজন কাস্টমার আমার কাছ থেকে বের হয়ে অন্য কারো কাছে চলে যাক, যে সেখানে ভালো মন্দ পেয়ে অভিজ্ঞতা নিয়ে তারপরে যদি ব্যাক করার হয় তাহলে আমার কাছে ব্যাক করুক। কিন্তু শুরুতে এসে আমাকে লাখ লাখ টাকার কাজ দিবে, অর্ডার দিবে, এটা আমার নিজেরই পছন্দ হয় না। যার কারণে আমার হেড অফিসে যারাই আসে তার 80% ফ্রেশ গার্মেন্টসের অর্ডার বলেন, গাইড বলেন, আমি যার সাথেই কথা বলি তার 80% মানুষকে আমি না করে দিই যে ভাই আমার কাছ থেকে তো দাম বেশি, অন্য কোনো জায়গার থেকে আগে একটা মাল নেন, সে আগে দেখে আসুক সে ওখানে কি পায়। তাহলে এই যে যত যা আপনাদের আমি এই লিখে 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 দেখালাম, এটাই হচ্ছে বাস্তব। তাহলে একজন মেইন ইম্পোর্টার যদি 20,000 টাকার মাল 32,000 টাকায়, যে মেইন ইম্পোর্টার লক্ষ লক্ষ বেল এনে হোলসেল দিচ্ছে, সেই যদি এক বেল মালে 12,000 টাকা লাভ করে, তা কথার কথা খানস গ্লোবাল যদি খারাপ মাল দিয়ে যদি 2,000 লাভ করতো খুচরো বেচে, তো সেখানে পাপের কী ছিল আর অপরাধের কী ছিল? কিছু ছিল? কারণ আপনি নিজেও তো 2,000 লাভ করতেছেন 2 নম্বর মাল বেচে, কারণ আপনি কিনছেন 8,000 টাকায়, বেচতেছেন 12,500 টাকায়। আপনি কিনতেছেন 9,500 টাকায়, বেচতেছেন 12,000 টাকা। আপনি তো এখানে 2,500 তো ব্যবসা করছেন, 3,000 তো ব্যবসা করছেন। আপনি তো খাতুনগঞ্জের দোকানদার, সদরঘাটের দোকানদার, সমস্যা কোথায়? এরপরে খাতুনগঞ্জ, খাতুনগঞ্জ ইম্পোর্টার বড় বড়, সব থেকে বড় বর্তমানে 3জন মাত্র ইম্পোর্টার, সব থেকে বড় গত 3 বছর 4 বছর 5 বছর ধরে সব থেকে বড় 3জন ইম্পোর্টার। আর ছোট ছোট 7-8জন কি 10জন ইম্পোর্টার আছে, মনে করেন 10জন। তা মেইন যে ইম্পোর্টার, ওই 3জন ইম্পোর্টারের মধ্যে একজন আমাকে দুলাভাই ডাকে, তার কারণ আমি তার দুলাভাই। আর একজন হচ্ছে আমার চাচা শ্বশুর। আপনারা সদরঘাটের ব্যবসায়ীরা তো মাল নিতে গেলে ঘুরে ফিরে এইখানেই যাইতে হবে, কারণ ইনারা 1 লাখ বেল আনতেছে, ইনারা 1.5 লাখ আনতেছে, ইনারা 3 লাখ আনতেছে, সব মিলে 5 লাখ বেল, এর বেশি তো মাল তো আনার সুযোগ নাই। তো ইনারা 3জন মিলে মনে করেন 1 লাখ 1 লাখ 1 লাখ করে আনিছে, আর বাকি আছে মনে করেন যে 2 লাখ। এই ছোট ছোট এরা মনে করেন যে 10জন মিলে 2 লাখ বেল আনছে। তা মেইন যে হিট করা যে মালগুলা, যে মালগুলো সবচেয়ে বেশি সেল হয়, সে মালগুলো তো এইসব ইম্পোর্টারের। তো 2জন ইম্পোর্টারই হচ্ছে আমার ঘর, 2জন ইম্পোর্টারই হচ্ছে আমার ঘর, আমার পরিবার, আমার রক্ত। তা আপনারা কে কোথার থেকে কোন জায়গার থেকে কত দালাল মালাল কত কিছু হয়ে আমাদের ঘর পর্যন্ত আসেন, আমি কি আপনাদের চালান বিল ফোন নাম্বার সব দেখতে পারি না চাইলে? কোনো দিন কেউ বলতে পারবে যে আমি কোনো দিন তাদের বলছি যে ওই কুষ্টিয়া থেকে কতজন মাল তোমার কাছ থেকে নিছে, ওদের নাম ঠিকানা দাও, আমি একটু বেশি মধ্যখানে 500 টাকা করে খাই? কোনো দিন কেউ আমার কোনো আত্মীয় বলতে পারবে? আমি কোরআনকে পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে পারি। বরঞ্চ এইসব অফিসে কোনো একজন ব্যবসায়ী যদি ঢোকে আর আমি যদি অফিসে বসা থাকি, ওই অফিসে তাকে বলি যে ইনি আমার বাপ, ইনি আমার মা, ইনি আমার গুরু, বলে সেখান থেকে বের হয়ে যাই, যেন তারা সুন্দরভাবে ব্যবসা করতে থাকে। এবং কোনোভাবে ইভেন তাদের অফিসে যে আমি বলি এই আপনাদের এই বিলের কাগজ সামনে পড়ে কেন, এই জায়গাতে তো একটা কাস্টমারের মোবাইল নাম্বার চুরি করে নিয়ে যায়, খবরদার এইসব কাজকাম করবেন না, আমি তাদের সেই কথা বলি। কত প্রমাণ চান? আমি জোবায়েতকে, আমার মন কত ডিসিপ্লিনড, কতটা পরিচ্ছন্ন, ওটা আমার সাথে না চললে তো আপনাদের এইসব বোঝার ক্ষমতা নাই। বাইরে থেকে দেখে আমাকে তো আপনারা গুনতে পারবেন না, কারণ আমি যে মন মানসিকতা নিয়ে চলাফেরা করি ওর একটা পায়ের পশম এখন আপনার হয় না। আপনি খালি টাকাই চেনেন আর মাল বেচতে পারেন না বলে খানস গ্লোবালের ফেজে এসে ওই যারা যারা কমেন্টস করে তাদের ফোন করে করে বলেন ভাই আপনি মাল নিতে চান, ভাই খানস গ্লোবালে মালের দাম বেশি, আমার কাছ থেকে মাল নিতে পারেন। এই বাল করা ছাড়া তো আর আপনার কোনো যোগ্যতা নাই। কারণ এই যা শিখাচ্ছি আপনার বাপেও তো এগুলো আপনারা শেখায় রেখে যায় নাই, ব্যবসায় বসছেন। কথা বুঝতে পারছেন? তো ব্যবসা করতে গেলে ব্যবসায়ীকে সম্মান করতে হয়, মন দিয়ে শিখতে হয়, মেকানিজম শিখতে হয়।
আর এরপরে যে ঘটনাটা ঘটে, যেহেতু পরিবারের মধ্যেই মেইন ইম্পোর্টার, আমি তো এখান থেকে মাল নিতে পারি, কিন্তু আমি এটা করি না। কারণ কি জানেন, আমি যদি আমার ভাইরাকে বলি অথবা চাচা শ্বশুরকে বলি যে আমাকে ওই খাতুনগঞ্জের দোকানদাররা যে রেটে মাল নেয় সেই রেটে আমার তার থেকে 200 টাকা কমে আমারে দিতে হবে, আপনারা হলে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, দুলাভাইতে কিন্তু খবর করে দেবে। এরকম দুষ্টামি ঠাট্টা তামাশা তো আমি করতে পারি, অথবা ব্যবসায়িকভাবে সেই পলিসিটাও আমি মেনটেন করতে পারি। বাট আজকে পর্যন্ত আমার এই ভাইরা বলেন, চাচা শ্বশুর বলেন, কেউ বলতে পারবে তার কাছ থেকে কোনো মেইন ইম্পোর্টারের কাছ থেকে আমি কোনো মাল নিছি? নেই না। যে ব্যবসায়ী খাতুনগঞ্জে, তার গোডাউন থেকে আমি মাল নেই, কারণ সে যেহেতু এখানে ব্যবসা করে তার একটা হক আছে। ওই 500 টাকা কামাই করবে, আচ্ছা ঠিক আছে করুক না। সবাইকে দিয়ে থুয়ে খানস গ্লোবাল খায়। খানস গ্লোবাল সুযোগ পাইলেই যে জায়গা মতো চলে যাবে, আপনারা তো জায়গা খুঁজে পান না। আর যে জায়গায় যাবেন সেটা হচ্ছে আমার রক্ত, আমার পরিবার। তারপরে আমি ওখান থেকে মাল না নিয়ে এখান থেকে খুচরা কিনে কিনে আপনাদের বিক্রি করি। আর এখানে আরও একটা প্রতিবন্ধকতা আছে। আমার জায়গায় যদি আপনি যদি ব্যবসায়ী হতে চান, আপনি কখনো এখানে যেতে পারবেন না। কারণ এখানে গেলে যে সমস্যাটা, সেই সমস্যাটা মেইন ইম্পোর্টারের গোডাউনে যদি যান, সে আপনাকে 200 বেল অর্ডার আপনাকে করতে হবে ন্যূনতম, অথবা 100 বেল। কারণ আপনি নতুন ব্যবসায়ী, আপনাকে ক্যাশটাকে 100 বেলের অর্ডার করতে হবে। এখন এই 100 বেল মাল আপনি চিন্তা করছেন আমি এই 100 বেল শুধুমাত্র কার্ডিগানের ব্যবসা করব, পারবেন না। ওনারা আপনাকে 100 বেল মাল দিবে, চাইলে বাকিতেও দিবে, যদি কিনা আপনার দোকান খাতুনগঞ্জে থাকে। বাট ওনারা যে বেল মাল দিবে তার মধ্যে 3 বেল পাবেন কার্ডিগান। আপনি চাইছিলেন 100 বেলই কার্ডিগান নেবেন, কিন্তু আপনি পাবেন 3 বেল, 10 বেল পাবেন শার্ট, 5 বেল পাবেন জিন্সের প্যান্ট, 5 বেল পাবেন ব্রা, 10 বেল পাবেন কম্বল, 2 বেল পাবেন আপনার এরকম 52 রকম আইটেম, তো 60 রকম আইটেম, বিভিন্ন রকমের আইটেম দিয়ে আপনার এই 100 বেল পূর্ণ হবে। আপনার ঘাড়ে যেটা বাঁধবে সেটি আপনার বেচে তাকে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে হবে। মালটা যখন বাকিতে নেবেন তাকে চেক দিতে হবে। নির্দিষ্ট সময় পর পর তাকে চেক, যদি মাল বেচে তাকে চেক দিতে না পারেন, পরবর্তী সে আপনাকে বাকিতে মাল দেবে না, বলবে এই খাতুনগঞ্জের দোকান দিয়ে কি বাল ভাল্লাও, মাল বেচতে পারো না, সবাই বেড়ে তুমি পারো না। তাহলে আপনি কিন্তু একটা মালও মেইন গোডাউনের থেকে নিলে খুলে খুলে দেখে দেখে বেছে বেছে আপনার পছন্দ অনুযায়ী আইটেম নিতে পারতেছেন না। এটা শুধুমাত্র পাবেন এই যে মালটা মনে করেন আপনার গোডাউনে আসলো, এবার আমি আপনার গোডাউনে যে আপনার মাল যেহেতু আমি বিক্রি করে দিই, আপনার 5 টাকা ইনকাম হয়। সো এবার আপনি আমাকে খুলে দেখার সুযোগ দিবেন। অর্থাৎ খাতুনগঞ্জের যারা দোকানদার, যারা মুখে মুখে অনেকে নিজেকে ইম্পোর্টারও বলে, বেসিক্যালি তাদের গোডাউনে যেই একটা একটা করে মাল চেক করে 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 নেওয়ার সুযোগ আছে। আর আমরা এই কারণে, আমরা যেহেতু মাল চেক না করে মাল খুলে মানে 3 মাথা খুলে ন্যাংটা করে ফেলি পারলে, তাহলে আমরা তো এই গোডাউনে যে এই কাজগুলো করলে এই গোডাউনের সংস্কৃতিটা ধ্বংস হয়ে যাবে। আজকে আমি আমার ভাইরার গোডাউনে যদি এই কাজ করি, অথবা চাচা শ্বশুরের গোডাউনে এটা করি, তা আমার দেখা দেখি আরও 10 জন ব্যবসায়ী এসে মাল খোলা শুরু করবে। তাহলে ইনি যে ইথিক্স অথবা নিয়মে মালটা বিক্রি করে, এই কালচারটা যে ধ্বংস হয়ে যাবে, তখন ইনার এখানে মাল আটকে যাবে, ইনার ব্যবসাটা ধ্বংস হয়ে যাবে আমাকে ছাড় দিতে গেলে। তাহলে আমি যেহেতু ব্যবসায়ী এবং আমি আমার পরিবারের মানুষদের ভালো চাই, তাহলে অবশ্যই আমি এখানে থেকে মাল নিব না, না নিয়ে এখান থেকে মালটা নিয়ে খুলে খুলে বেছে বেছে ঠিক যেটা যেটা আমার কাস্টমারের প্রয়োজন সেটাই আমি দিব। তাহলে এখানে ওভারটেক করে ওখানে যদি আপনি যাইতে চান, তাহলে কিন্তু আপনি বেছে বেছে সুন্দর সুন্দর করে মালটা দিতে পারতেছেন না। আর এই হলো খাতুনগঞ্জের কাপড় নিয়ে যে রাতারাতি ইম্পোর্টার হইতে চান, ব্যবসায়ী হতে চান, কত জায়গায় কতভাবে আটকাবেন, আর কত জায়গায় কতভাবে খাওয়া দাওয়া আছে, কত জায়গায় কতভাবে বিজনেসের পলিসি আছে, এই সব কিছু এই 4 পৃষ্ঠার মধ্যে 1 ঘন্টা 28 মিনিটে, বলছিলাম না 1 ঘন্টা 30 মিনিট লাগতে পারে, 1 ঘন্টা 28 মিনিট 56 সেকেন্ড। ওকে, শেষ করে দিলাম। তাহলে বন্ধুরা, আশা করি এই যে আপনাদের এই টোটাল, সরি জায়গা তো কম, এই টোটাল এই যে 4 পৃষ্ঠা যে আপনাদের আমি শেখালাম, এই 4 পৃষ্ঠা শেখার পরে এবার বুঝতে পারছেন যে এর মধ্যে কত জ্ঞান থাকতে হবে, ব্যাংকিং থাকতে হবে, এক্সপোর্ট ইম্পোর্ট থাকতে হবে,
কত জায়গায় কত খেলা আছে, কোন জিনিসটা আপনি জেনেও সেখানে ওই হাত পা ধরেও রিকোয়েস্ট করে সেই অ্যাক্সেস অথবা সুযোগ আপনি পাবেন না। আশা করাটাও ঠিক হবে না। আপনি শিখবেন, জানবেন, কিন্তু আশা করাটাই হারাম। কারণ সবাইকে সবার ন্যায্য হিস্সা দিতে হবে। যে যে ক্যাটাগরিতে আছে তার ঘাড়ে সেরকম রিস্ক আছে এবং তাকে সেটুকুন ব্যবসা করার স্বাধীনতা দিতে হবে। আপনার যেটুকুন সামর্থ্য আপনাকে তার মধ্যে থাকতে হবে। আপনি এত কিছু শিখলেন, এরপর পাকনা না হয়ে বাল পাকনা হলেন আর ঘোড়া ডিঙায় ঘাস খাইতে গেলেন, ব্যবসায়ী কিন্তু আপনার পাছাটা মেরে একদম কন্ডম ছাড়া লাগায় আপনার একদম গাটা ধরে বের করে দিবে। কথাটা বুঝতে পারছেন? আমার কথাবার্তা কিন্তু খুব কাট ক্লিয়ার। কারণ আপনাদের সুন্দর একটা জিনিস শেখানোর পরে এত বাল পাকনা হয়ে যান আর এত গোড়া ডিঙায় ঘাস খাওয়ার ব্রেন মাথার মধ্যে ঘুরতে থাকে, লাস্টে যে পাছা মারা খেয়ে বেরিয়ে আসবেন। কারণ পৃথিবীতে চমৎকার সুন্দর একটা কথা আছে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। আপনার যেটুকুন সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে আপনার পারপাসটা সার্ভ করার জন্য আপনার যতটুকুনে প্রবেশ করা উচিত ততটুকুনি আপনাকে থাকতে হবে। এর বাইরে কিছু আশা করলেও আপনি আশাহত হয়ে নিজেই ব্যবসা থেকে ছিটে পড়ে যাবেন, কারণ আপনার মন তখন ভরতে চাবে না। অনেক কিছু শেখানোরও খারাপ ফলাফল আছে। যেমন ক্লাস 4-এর বাচ্চাকে যদি আপনি ক্লাস 9-এর অথবা ইন্টারমিডিয়েটের যৌন শিক্ষা যদি শিখায় ফেলেন, তো ওই বাচ্চা কিন্তু মেনটেন করা খুব ঝামেলা হয়ে যায়। আর এই কারণে ইচ্ছাকৃত অনেক কিছু শেখায় না, যে থাকুক 5 বছর কাজ করতে থাকুক, আস্তে আস্তে শিখবে না, বাতাসে শিখবে না। আর এখন শিখাই দিলে তো এখনই ও ম্যানেজিং ডিরেক্টর হয়েছে, মানে একদিনে মোটরসাইকেল চালাবে, একদিনই অ্যাক্সিডেন্ট করে ট্রাকের তলে যেয়ে একদিনই লাশ হয়ে যাবে। দরকার নেই ওর এত উপকার করার দরকার নেই। ওকে ভালোবাসি, ও আস্তে আস্তে তৈরি হোক। ওই না শেখানোটাও এক রকমের ভালোবাসা। কিন্তু আপনি এটা বুঝেন না। আপনারা চিন্তা করেন আমারে বোধহয় কামলা খাটানোর জন্য ইচ্ছা করে শেখাচ্ছে না। তাহলে আপনাদের মানসিকতাগুলো যেমন ভুল, চিন্তাগুলো ভুল, শেখার মানসিকতা অথবা শেখার স্টাইলগুলো ভুল, কমপ্লিমেন্ট অথবা কথা বলার স্টাইলগুলো ভুল, সবই ভুল। তো জাতি খালি আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আর আপনার মা ঘরের মধ্যে বলে পড় 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 পড়, তোর বাপে আসলে দেশ কী করে। ওই পড়া দিয়ে আসলে মানুষ হইতে পারতেছেন না, কমন সেন্স বাড়তেছে না। যার কারণে আমার অসংখ্য ভিডিওতে বলা আছে আপনার ওই পুঁথিগত বিদ্যার সার্টিফিকেটটা মোড়ায় পাশার মধ্যে ভরে রেখে দেন, কারণ ওইটা আপনার লাইফ তৈরি করবে না। আপনার লাইফ তৈরি করবে রিয়েলিস্টিক গবেষণা, রিয়েলিস্টিক চিন্তা, বাস্তবসম্মত প্রত্যাশা, বাস্তবসম্মত চিন্তা। আর এর মধ্যে থেকে আস্থা নিয়ে এবং সম্মান নিয়ে অল্প অল্প করে যেটুকুন বড় হবেন, সেটার জন্য সবার আগে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি মুসলমান হয়ে থাকেন। আর এরপরে আস্তাগফিরুল্লাহ, তওবা কলবের থেকে পড়বেন। ওই যে হুজুররা যেমন ভালো বকশিস অথবা ভালো খানা পাওয়ার জন্য হে আল্লাহ বাবা মাকে বেহেশত নসিব করে দাও বলে কান্না আসতে থাকে না, এরপরও ডং করে কান্না বের করার চেষ্টা করে, ওরকম দোয়া করার দরকার নেই। কলবের থেকে, আত্মার থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাবেন। সৃষ্টিকর্তার নাম রহমানে রহিম। যদি কিনা আপনি মুসলিম হন, আপনার সৃষ্টিকর্তার নাম রহমানে রহিম, মানে সে মহাদয়ালু। তার থেকে দয়ার সাগর পৃথিবীতে আর কিছু নাই। শুধু সে দেখে আপনি মন থেকে চাচ্ছেন কিনা, ভিতর থেকে বার্ন হচ্ছেন কিনা। অনেকে খালি লোক দেখানো নামাজ পড়ার, কপালে আপনার দাগ করা নামাজ পড়া পড়ে, করবেন না। কলবের থেকে, অন্তরের ভিতর থেকে যদি আপনি পাপ, অন্যায়, অপরাধ এগুলো যদি ফিল করতে পারেন, আল্লাহ কখন আপনাকে মাফ করে দিবে? আপনি নামাজে দাঁড়াতে যাবেন তার আগেই তো আপনাকে মাফ করে দিবে আল্লাহ, যেটা আমি বুঝি আমার কমন সেন্স দিয়ে। আবার আমার এই কথা শুনে ধর্মকে কেউ বিকৃত করেন না, অথবা চিন্তা করেন না উনি ধর্মের বিশাল বড় জ্ঞানী ব্যক্তি হয়ে গেছে। ভাই আমি ছোটোবেলায় ওই একটা সাবজেক্টে যদি টেনে টেনে পাশ করতাম, সেটা হচ্ছে ধর্ম। আর এই অমুক সাহাবা বলেছেন বলে নিজের মন মতো হাদিস টাদিস লিখে দিয়ে আসতাম। আর পরীক্ষার খাতা যেদিন দিত, ওই টেবিলের তলে মাথা ঢুকায় দিয়ে পাশার পরে যে কটা বাড়ি মারত হুজুর স্যার। এরপরে দুপুরে টিফিনের সময়, নামাজের সময় প্রতিদিন আমার হাজিরার সমস্যা, কারণ ওই সময় আমি গার্লস স্কুলের সামনে থাকতাম।
আর এরপরে কপালটা আমার এমন খারাপের খারাপ, আমার একটা মাত্র বোন, তারে বিয়ে দিলাম ঠিক সেই হুজুর স্যারের ছেলের সাথেই। এরপরে ঘরের মধ্যে তাওই সাহেব প্লাস আমার দুলাভাই 5 ওয়াক্ত নামাজ যদি কাজাও হয় তাহলে মনে করেন যে একদম তামা তামা করে ফেলে। তো আল্লাহ জানে কখন আমার সঠিক দিক নির্দেশনা দেবে, কখন আমি সুন্দর আলোর রাস্তায় আসবো বুঝি, কিন্তু ভাই হয়ে ওঠে না। বদের আড্ডি তো, এই জন্য ভাই হয়ে ওঠে না। তো দেখি আল্লাহ ভরসা, আল্লাহর রাস্তায় কখন কলবের থেকে আল্লাহ আমাকে নিয়ে আসে। আমিও চাই সুন্দর সুস্থ জীবনে আসতে, এবং আমি সবচেয়ে বেশি যেটা চাই সেটা হচ্ছে আমি সিগারেট মুক্ত হইতে। কারণ আমি সিগারেট না খেলে আমার কাছে যেটা মনে হয় যে ওই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশে তা আরও 10 বছর আগে দেউলিয়া হয়ে চলে যেত, বোধহয় আমার জন্যই খালি বেঁচে আছে। তো আমার খুব প্রচণ্ড শখের জিনিস, আমি শখ করে সিগারেট খাই, এবং এত বেশি খাই এটা হিসাবের বাইরে। তো এটাও চাচ্ছি যে এটা বন্ধ করে দিতে। আপনার দোয়া করবেন অথবা অভিশাপ দিবেন যেন আল্লাহর ইচ্ছে এটা ছাড়তে পারি, আপনাদের সাথে দীর্ঘদিন বেঁচে থাকি আর কি, এবং 5 ওয়াক্ত নামাজ এবং সুন্দর একটা রাস্তায় আসতে পারি। চাচ্ছি, হচ্ছে না, বদরাড্ডি তো, ওই জন্য হচ্ছে না। এই আল্লাহ কখন মাফ টাফ করে, আল্লাহ বোধহয় এখনো মাফ করে নাই। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের শেখাই দিলাম, মন দিয়ে শিখলেন। এই জিনিসগুলো ভুলবেন না, আর সবসময় মনে রাখবেন যে আপনি যেটা জানেন সেটা ভুল জানেন। যখন কিছু শিখতে বসবেন তখন সবার আগে চিন্তা করবেন আমি যেটা জানি এটা ভুল, সঠিক কি। আগে নিজের ব্রেন অথবা নিজের মনটাকে থামাই, এরপরে আগে শিখি যে কোথায় কি আছে, সেটাকে নোট করি, কাগজ কলমে নোট করি। এরপর নোট করে তাকায় দেখি একবারের জায়গায় 10 বার। এরপরে ভিডিওটা কিছু জিনিস ভুলে গেছি, আবার একটু ভিডিওটা টেনে দেখি। দেখতে 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 এরপরে আপনার ব্রেনটা উন্মুক্ত হয়ে যাবে। আর আমার ভিডিও আপনারা দেখলে এটা চিন্তা করার দরকার নেই আমি ব্লগার, আপনি ফার্স্ট ক্লাস ভিডিও দেখলে আমার কামাই হবে। আমার ফেসবুকে এই পর্যন্ত বোধহয় টোটাল 60 সেন্টের মতো ইনকাম হয়েছে। আমি প্রয়োজনে একসময় ফেসবুকের পেজে ঢুকে আপনাদের দেখাই দেবো। অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে মনিটাইজেশন কোনো কিছু আমি পছন্দ করি না। আর ইউটিউবের আগের যে চ্যানেলটা ছিল ওটা বোধহয় 80-90 হাজার টাকা না কি যেন ইনকাম হয়েছিল, আমি জানি না। ওগুলো দিয়ে অফিসের খরচ টরচ ওগুলো দেখতো। বোধহয় আমি একদিন বোধহয় 10,000 টাকা নিয়ে আমার বউকে দিয়েছিলাম। আর পরের চ্যানেলে মনিটাইজেশনটা ইচ্ছা করে বন্ধ করে রাখছি, কারণ আমি ওই মানুষকে শেখাবো আর সেখান থেকে টাকা উপার্জন করব, এটা আমার দরকার নাই। এবং আজকে পর্যন্ত আমার যত ফ্যান ফলোয়ার ভক্ত, কোনো ভিডিওতে আমি 1 পয়সা পর্যন্ত বুস্ট করা থেকে শুরু করে কিছু করি নাই। কারণ কি, বুস্ট করে সারা দুনিয়ার আবর্জনা পাওয়ার থেকে আপনাদের মতো যে কজন সলিড মানুষকে পাবো আর তাদের লাইফ তৈরি করে দিতে পারবো, তাদের দোয়াতেই আমি আমার সন্তান ছোট্ট দুটো পেট নিয়ে ভালো থাকবো। এই জন্য আমার এত টাকার দরকার নাই। আর এই জন্যে আমি আমার ইয়েগুলোতে অ্যাডভার্টাইজমেন্টের শুরু করে সব কিছু বন্ধ রাখছি, এবং এখান থেকে আমি উপার্জন করি না অথবা উপার্জন করার মানসিকতা নেই। সো আপনাকে চিন্তা করতে হবে না যে জোবায়েদ ভাই ভিডিও ফার্স্ট টু লাস্ট মন দিয়ে একবারের জায়গায় 5 বার দেখতে বলছে মানে জোবায়েদ ভাইয়ের কী যেন স্বার্থ আছে। কারণ আপনাদের ছোট সংকীর্ণ মনে আপনারা সবসময় নেগেটিভ চিন্তা করেন। আমার সাথে চলতে গেলে কলিজা অনেক বড় করতে হবে, অনেক, হিসাবের বাইরে, তারপরে চিনতে পারবেন আমি কে। বাইরের থেকে আপনার এই ছোট্ট সামান্য মস্তিষ্কে বুঝতে পারবেন না এই জোবায়েত কে। আর যাকে ভালোবাসে তাকে কয় হাত ভরে নিজে না খেয়ে তাকে খাওয়ায়, বুঝতে সময় লাগবে। সো সবার জন্য শুভকামনা। আশা করি গাইডের জগতে মাল কেন ভালো পড়ে, কেন খারাপ পড়ে, কেন আগের মালটা ভালো ছিল, সেম ব্র্যান্ডের সেম মালটা কেন খারাপ, আবার একই বেল একই মার্কা 2 দোকানের থেকে নিলে 2 রকমের হচ্ছে, অথবা প্রথম চালানে 20 বেল মাল ভালো আসছে, পরেরটা আবার খারাপ, এরপর আবার ঠেলা দিলে তারপরের মালটা আবার ভালো আসে, যত রকমের মেকানিজম আছে সব উত্তর কিন্তু এখানে। এরপরে খানস গ্লোবাল কেন আল্লাহর ইচ্ছায় সিটার বাটপার ধূপধাপ কামাই করে, রাতারাতি মনে করেন যে জোবায়েদ ভাই বিল গেটসের থেকে সামান্য একটু বেশি বড় লোক হয়ে যাচ্ছে, এগুলো সব উত্তর জানতে পারলেন। এবং আশা করি ব্যবসায় নামলে তারপরে বুঝতে পারবেন যে 5 সাল কতভাবে উঠতেছে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।